সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী, সবাইকে আমরা আজকের বহুল প্রতীক্ষিত সায়েন্টিফিক সেশনে স্বাগত জানাচ্ছি। আপনারা যদিও আমাদের আসলে কিছু কারণে একটু লেট হয়েছে, কিন্তু আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের আজকের টপিক অ্যাপ্রোচ টু এ কেস অফ শক। খুবই ইম্পর্টেন্ট টপিক, বাট এটার ম্যানেজমেন্ট নিয়ে আসলে অনেক ফ্যালাসি আছে, অনেক কনফিউশন আছে, অনেকের মতো ম্যানেজ করছেন। তো আমরা চাচ্ছি যে আজকে আপনারা এটা একটা প্রপার গাইডলাইন পান, এবং আজকের এই প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হবে, একটা সামথিং নিউ। আজকে কোনো পাওয়ার পয়েন্ট নেই, আমাদের দেখছেন একটা বোর্ড দেখা যাচ্ছে। আমাদের টিপিক্যাল শিক্ষকদের যে আমাদের আগে যে প্রেজেন্ট হতো লেখনের মাধ্যমে, আজকে সেরকম একটা ঐতিহাসিক প্রেজেন্টেশন আপনারা দেখতে যাচ্ছেন। আশা করি আপনারা সবাই এটা এনজয় করবেন। এবং এটা আয়োজনে আছি আমরা, আজকের এই সেশনটি আয়োজনে আমরা আছি যৌথভাবে বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেস এবং সেই সাথে বিডি ফিজিশিয়ানস, আমাদের সায়েন্টিফিক পার্টনার এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্র্যান্ড পার্টনার ইসরাল মাপস। তো যেহেতু আমরা অলরেডি কিছুটা লেট, আমি বেশি কথা বাড়াবো না, আমি একটু প্রথমে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে প্যানেলিস্ট হিসাবে আছেন প্রফেসর আহমেদুল কবির স্যার, প্রিন্সিপাল মুগদা মেডিকেল কলেজ এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আমাদের সাথে চেয়ারপারসন হিসাবে জয়েন করেছেন প্রফেসর এম এ ফয়েজ, প্রেসিডেন্ট বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটি অ্যান্ড ফরমার ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসেস বাংলাদেশ। এবং আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে আছেন, আসলে অলরেডি আমাদের বুক লঞ্চিং সিরিমনি পার্টটা হয়ে গিয়েছে, কিন্তু এখন আপনারা সবাই আজকে সারা সেই দুপুর থেকে বা সকাল থেকে সবাই যার জন্য ওয়েট করছেন, আজকের অন্যতম প্রধান আকর্ষণ আমাদের আজকের স্পিকার প্রফেসর মোহাম্মদ রোবেদ আমিন, লাইন ডিরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ডিজিএইচএস। আমি আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের আজকের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর এম এ ফয়েজ স্যারকে আহ্বান জানাচ্ছি। বিডি ফিজিশিয়ানস কর্তৃক আয়োজিত এবং হোস্ট করছেন এসকেএফ বাংলাদেশ। আজকের এই সেমিনার বা সায়েন্টিফিক কর্মকাণ্ড, যেটা টাইটেল হচ্ছে ম্যানেজমেন্ট অফ শক, এটা একটা অস্পষ্ট একটা এরিয়া। কারণ এবং প্যাথোফিজিওলজি, ম্যানেজমেন্ট, এগুলোর উপর নির্ভর করে আউটকাম নির্ভর করছে। যেহেতু দীর্ঘক্ষণ ধরে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অনুষ্ঠান শুরুতে দেরি হয়ে গেছে, আমার মনে হয় ভূমিকা বক্তব্য বেশি না রেখে সরাসরি বক্তব্য প্রদানের জন্য প্রফেসর রুবেদ আমিনকে আমি অনুরোধ করছি। প্রফেসর রুবেদ আমিন। Sir, thank you very much, Honorable Chairperson, Professor M. F. Faiz, my teacher, my mentor, and also thank you for the panelists, for Professor Mohammad Ahmedul Kabir, who is the principal and the professor of medicine of the Mugda Medical College. It's also delighted to see Dr. Ariful Bashar, the Secretary General of the Bangladesh Society of Infectious and Tropical Disease. Thank you, Dr. Hassan, for inviting me, and also thank you, SKF, for giving me the chance to give a talk with a chalk. Chalk with the talk is the basic thing that the teachers usually wants, এবং আমি এই জন্য প্রথমে ধন্যবাদ দিব প্রফেসর এম এ ফয়েজকে, বিকজ chalk and talk শব্দটা আসলে আমি ওনার কাছ থেকে শুনেছি when I was a student, যে this is the best way of communication through the physicians as well as to our students. এবং সেজন্য আমি একটা ধন্যবাদ দিতে চাই SKF কে, যে একটা সুযোগ করে দেওয়ার জন্য। অনেকদিন আমি আসলে বোর্ডে আসি না, লাস্ট পসিবলি 1.5 বছর থেকে আমার অনেক টিচারই আসলে বোর্ডের সামনে আসতে পারছি না। সো আমি আশা করছি একটু ডিফারেন্ট টাইপ অফ অ্যাটিটিউড আপনাদের জন্য হবে, এর মাধ্যমে যদি আমরা সবাই একটু লার্নিং করতে পারি, দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। এবং এট দি এন্ড দ্য প্যানেলিস্ট আহমেদুল কবির, হি ইজ অ্যান এক্সপার্ট, ডক্টর আরিফুল বাশার এবং ফয়েজ স্যার তো নিজে আছেনই। সো লেটস স্টার্ট উইথ দ্য চক এন্ড টক, এন্ড টুডেজ টপিক উইল বি অ্যাপ্রোচ টু শক.
এই বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আপনি দেখবেন যে শক, যে স্যার বলেছেন প্রথমে, যে একটা ধোঁয়াশা বিষয়, এভরিবডি ইজ নট ক্লিয়ার অন দ্য পার্ট অফ দ্য শক। তার কারণটা হচ্ছে আমরা যেসব প্যাথোফিজিওলজিক্যাল কনটেক্সটে টেক্সট বই ম্যাটেরিয়ালের শক পড়ি, তার মাধ্যমে কিন্তু আসলে আপনি কখনোই জানতে পারবেন না যে আপনার সামনে যে পেশেন্টটা আছে তারপর আপনি তাকে কি করবেন, হোয়াট টু ডু নেক্সট, এটা কখনোই কিন্তু আসলে জানা যায় না। প্যাথোফিজিক্যাল কনটেক্সটে আমরা হয়তো অনেক জ্ঞান লাভ করতে পারি থ্রু আওয়ার নলেজ অ্যাবাউট দি এক্সিস্টিং টেক্সট ম্যাটেরিয়াল অথবা কিছু গাইডলাইন, কিন্তু এটা কখনোই আমাদেরকে বলে না যে হোয়াট উইল ইউ ডু ইন দ্য ফ্রন্ট অফ দ্য পেশেন্ট ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। আপনার ওয়ার্ডে একটা হাইপোটেনশনের পেশেন্ট আসছে, আপনি তাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, এবং অথবা আপনি একটা আইসিইউতে মনে করে কাজ করছেন, একটা শকের পেশেন্ট আসছে, আপনি তাকে কিভাবে আসলে নেক্সট স্টেপে কি করবেন। তো সেই জন্য আমি যেসব টুলগুলো আছে এই টুলগুলোকে কিন্তু এক্সিস্টিং টুলগুলোকে আলোচনা করব, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। ইটস নট এ কমপ্লিটলি আমার নিজের ইনোভেশন সেটা আমি বলবো না, কিন্তু ইটস এ কম্বিনেশন যে ডিফারেন্ট কাইন্ড অফ এটিওলজি, এভিডেন্স এবং বিভিন্ন জনের এক্সপার্টাইজ মিলে আমরা যেভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করবো শককে, সেটাই আমি আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করছি। সো আমি স্টার্ট করবো একটা স্মল ইকুয়েশন দিয়ে। দিস ইকুয়েশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর টুডে। এটার নাম হচ্ছে, দেখেন, ম্যাপ সমান হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে প্রোডাকশন অফ দ্য সিও এবং এসভিআর। এটা কিন্তু আমরা হয়তো সবাই জানি। আমরা খেয়াল করতে হবে এটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার। ইউ আর নট কনসিডারিং অ্যাবাউট সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। যে কোনো একটা হাইপোটেনশনের রয়েছে, যে ডিসপাইট যে এটিওলজি হোক না কেন, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা মিন আর্টেরিয়াল প্রেশারটাকে দেখছি কিনা, এবং সেটা হচ্ছে যে প্রোডাকশন অফ দ্য কার্ড। আমরা যদি বলি যে সিও ইন্টু এসভিআর, মানে কার্ডিয়াক আউটপুট এবং সিস্টেমিক ভেনাস অথবা ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই দুটো আলাদা করার উদ্দেশ্য হচ্ছে এই জন্য, যখন আপনি সিওর কথা ভাববেন, অর্থাৎ আমরা যদি চিন্তা করি কার্ডিয়াক আউটপুট, এটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে হার্ট রেট আর একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, এবং স্ট্রোক ভলিউম কিন্তু দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে পিরিয়ড এবং একটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি, রাইট? এবং দেখেন আমি এখানে একটা ছোট ছোট ডট ডট দিয়ে দিতে চাই টু সেপারেট ইট। কেন দেখেন, That's because আমরা যখন শকের কথা চিন্তা করি যে মিন আর্টেরিয়াল প্রেশার কমে যাচ্ছে, and what is the standard? It is always 65 below. আমার সঙ্গে হয়তো সবাই এগ্রি করবেন, this is the marker, right? তাহলে যখন এর নিচে চলে আসছে আমরা বলছি শক, and it can be reflection from this cardiac output and systemic vascular resistance. কেন? যখন আপনি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স রিলেটেড শক চিন্তা করবেন, it's all related to the diastole. আর যখন আমরা কার্ডিয়াক আউটপুট রিলেটেড চিন্তা করবো, তখন আমরা চিন্তা করবো সিস্টোলি। তাহলে এই যে সিস্টোলি এবং ডায়াস্টোলি আমরা আলাদা করে ফেললাম, তার মাধ্যমে কিন্তু উই ক্যান ডিফারেন্সিয়েট দ্য সাম অফ দ্য কজ উইল বি আন্ডারনিথ দিস, সাম অফ দ্য কজ উইল বি আন্ডারনিথ দ্য এসভিআর। তো এই যে এসভিআর বলা হচ্ছে, এটা বেসিক্যালি আসলে কিছু না, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার রেজিস্ট্যান্স, যেটা রিফ্লেকশন হচ্ছে আসলে টোন। তাহলে আসুন একটু ছোটখাটো জিনিসগুলো দেখার চেষ্টা করি যে টোন বলতে আসলে আমরা কি বুঝাই। টোন বলতে আমি যদি বলি যে আমরা একটা ব্লাড ভেসেলকে যখন চিন্তা করি, একটা লুমেন থাকে, যার চারিদিকে মাসকুলার লেয়ার গুলো থাকে, এবার তখন ভাবতে হবে এটা কতটুকু পরিমাণ টাইটনেস নিয়ে আছে। দ্য টাইটনেস অফ এ ব্লাড ভেসেল অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে তার টোন কেমন, এবং সে টোন ডিকটেট করে তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত হবে। তাহলে যদি কোনো কারণে আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাহলে কি হবে, এই চারিদিকে টনিসিটি অনেক বেড়ে যাবে। যদি বেড়ে যায়, লুমেনটা ছোট হয়ে যাচ্ছে, মানে কি তার ব্লাড ফ্লোটা কিন্তু সে জায়গা দিয়ে ভালো হচ্ছে না। ঠিক এটার অপোজিট রিফ্লেকশন যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে লুমেনটা হয়তো বেড়ে গেল, এবং যদি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা আমরা কমিয়ে ফেলি সারাউন্ডিং মাসকুলার লেয়ারের মাধ্যমে, তাহলে কিন্তু ব্লাড ফ্লো ভালো হবে, কিন্তু সিস্টেমিক ভেনাস রিটার্ন যেটা আছে, এসভিআর যেটা আমরা বলছি, সেটা কিন্তু কমে যাবে। তাহলে যদি সিস্টেমিক ভেনাস রিটার্ন কমে যায়, তাহলে কি হবে বডিতে? The cardiac output will be increased, because এই যে আপনারা প্রথম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, এটা বোঝানো হচ্ছে যে দিস আর কমপ্লিমেন্টারি, অর্থাৎ এটা যদি কমে যায় এটা বেড়ে যাবে, এটা যদি বেড়ে যায় এটা কমে যাবে। সুতরাং আপনি যদি কোনো কারণে সিস্টেমিক ভেনাস রিটার্ন অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কে কমিয়ে দেন, the opposite side of the cardiac output will increase. This is very much important basics, যেটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব ফর দ্য এভিডেন্স অফ শক। এই কারণে যখন আপনি কোনো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সকে কমিয়ে নিয়ে আসছে, শক তৈরি করছেন, ইট রিফ্লেকশনস ইজ গিভস দি ডায়াস্টোলিক শক। আর যদি আমরা কার্ডিয়াক আউটপুট রিলেটেড কোনো এটিওলজিক্যাল কারণে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, দ্যাট উইল বি রিফ্লেকশন বাই মিনস অফ সিস্টোলিক শক। এখন কথা হচ্ছে, আমরা যখন ক্লাসিক্যাল ডেসক্রিপশন পড়ি, তখন আমরা আসলে শককে কিভাবে ভাগ করি। আসলে আমরা দেখি, আমরা বলেছিলাম
যে আমাদের শকগুলোকে ভাগ হবে এইভাবে, ডিস্ট্রিবিউটিভ। এবং তারপরে দেখেন এই ডট লাইন এবং এই ডট লাইনের সঙ্গে যাতে রিফ্লেকশন মিলে এই জন্য আমি দেখাচ্ছি। তারপরে আমরা বলেছিলাম দেখেন অবস্ট্রাকটিভ, তারপর বলেছি আমরা হাইপোটেনসিভ অথবা হাইপোভলিমিক যেটাকে বলা হয় হাইপোভলিমিক, এবং আরেকটা হচ্ছে কার্ডিওজেনিক। তাহলে এই যে আপনার 3টা ভাগ 4টা ভাগ আমরা ক্লাসিক্যালি করি, এই দ্বারা তো আসলে ওটা বোঝা যাচ্ছে না যে পরে আপনি কি করবেন। দ্যাটস দ্য পার্ট। এবং ডট ডট লাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন ডিস্ট্রিবিউটিভ শক বলতে আমরা যা বোঝাচ্ছি এটা আসলে বোঝাচ্ছে এটাই যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স রিলেটেড শক। আর নিচে আপনার যতগুলো আছে এগুলো সবগুলো পড়ছে অন দ্য লেফট সাইড, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট যে কমে গেল সে রিফ্লেকশনে যদি কারো শক হয়ে যায় তখন আপনাদের কি হবে, দ্যাটস পার্ট। এখন কথা হচ্ছে যদি এমন হয় যে কোনো মানুষের সিস্টেমিক ভেনাস রেজিস্ট্যান্সটা বেড়ে গেল অথবা কমে গেল, সেটা রিফ্লেকশনটা কি হবে? মনে করেন আমাদের কারো ব্লাড প্রেশার আছে 120/80, তাহলে যদি এমন হয় যে কারো সিস্টেমিক ভেনাস রিটার্নটা আমরা কমিয়ে দিলাম কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা রেকটাম ঠিক, তাহলে এটা এমন হতে পারে 120/60। তাহলে এই যে সিস্টোল এবং ডায়াস্টোলের মাঝখানের পার্থক্য, একটা গ্যাপ হয়ে গেল, তাই না? তো এই জন্য যদি রোগীটা শকে কোনো সময় প্রেজেন্টেশন হয় সেটা রিফ্লেকশন আসবে এরকম 100/60। তার মানে কি আমরা পেশেন্টটাকে ওয়াইড একটা পালস প্রেসারে নিয়ে আসলাম, ওয়াইড পালস প্রেসার। তার মানে দেখেন যখন কোন একটা ডিস্ট্রিবিউটিভ অথবা আমরা যেটা বলি সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স রিলেটেড শক, তখনই বোঝা যাচ্ছে যে আমাদের ভেনাস রিটার্নটা কমে গেল। আমরা এক্সপেক্ট করতাম যে কোনো শকে পেরিফেরা থেকে সমস্ত সার্কুলেশনটা চলে আসবে সেন্ট্রালি এন্ড উই ক্যান গেট আ গুড ব্রেইন ব্লাড ভেসেলস আর ব্লাড সার্কুলেশন। সেটা কিন্তু হচ্ছে না, না হয়ে হচ্ছে কি ভেনাস রিটার্নটা কমে যাচ্ছে, আমরা পেরিফেরালি সার্কুলেশন পেয়ে যাচ্ছি, কিন্তু এট দি এন্ড সিস্টল কিন্তু আবার এফেক্টেড হয়ে যাচ্ছে। এফেক্টেড হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে কিন্তু ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা কোল্ড রুমেও আসি, আঙ্গুল ধরে তো বুঝতে পারছি না, যখনই আমরা হাতে হাত দিব আইদার ইন দ্য পার্ট অফ রিস্ট or ankle or তার forearm, it will be warm. তাহলে সিস্টেমিক ভেনাস রেজিস্ট্যান্স রিলেটেড যদি কোনো শক অ্যাপ্রোচ আমাদের কাছে আসে, আমরা দুটো জিনিস পাচ্ছি, দ্য পালস প্রেশার উইল বি ওয়াইড এবং পেরিফেরি উইল বি ওয়ার্ম। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য যে আপনি দ্রুত গতিতে গেলেন কোনো রোগীর কাছে, আপনার কাছে কিছু মেশিনারিজ আছে অথবা কোনো নার্স আছে, ডাক্তাররা দেখছেন কি ঘটনা কি শক, ইট বিকামস অ্যারাউন্ড 70-20 ব্লাড প্রেশার এরকম শকে চলে আসছে, জাস্ট চেক ইট, চেক দি আর্ম, চেক দ্য ফোর আর্ম, চেক দি অ্যাঙ্কেল। ইফ ইট ইজ ওয়ার্ম ইউ আর ডিলিং শক ডিউ টু SVR। ঠিক এটার উল্টা সাইডটা দেখেন, কার্ডিয়াক আউটপুট যদি কোনো সময় পড়ে যায়, ঠিক একই রকম ভাবে আমরা যেটা চিন্তা করছিলাম 120/80 মিলিমিটার মার্কারি, আপনি এখানে কোনো রিফ্লেকশন করলেন না, এটা 80 আছে, কিন্তু এটাকে যদি কমায় নিয়ে আসেন আপনি অ্যারাউন্ড 90, then it becomes very narrow. সুতরাং এটা হয়ে যাবে ন্যারো পালস প্রেশার। ন্যারো পালস প্রেশার যদি হয়ে থাকে, all the circulation will try to go to the part of center of the heart or to the brain, সুতরাং এটা হবে কোল্ড। তাহলে আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অথবা ওয়ার্ডে আছেন, কোনো একটা স্থানে আপনি একটা রোগী পেলেন, দ্য ব্লাড প্রেশারটা ইজ ভেরি ন্যারো এবং উনি শকে আছেন, ইফ ইট ইজ 80-60, তাহলে ন্যারো পালস প্রেশার পেলাম, পেরিফেরি ইজ কোল্ড, আপনি সঙ্গে সঙ্গে ডিল করবেন দিস শক ইজ ডিউ টু দ্য রিলেটেড টু দ্য কার্ডিয়াক আউটপুট এন্ড নট ডিউ টু দি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। এই কনসেপশনগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আসলে বুঝতে সুবিধা হবে। বিকজ আমরা যখন চিন্তা করব যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স রিলেটেড শকের কারণ কি, সবার আগে কারণ পাবেন সেপসিস, তারপরে কারণ কি অ্যানেস্থেসিয়া, তারপরে কারণ কি স্পাইনাল শক, তারপরে কারণ কি অ্যানাফাইল্যাক্সিস, তারপরে কারণ কি অ্যাডিসনস। তাহলে দেখেন আমরা যখন ওয়াইড পালস প্রেশারের কথা চিন্তা করে একটা শক চিন্তা করব, দিস আর দ্য 5 থিংস and the most common and one will be the sepsis. The most common, কারণ আপনি আপনার ওয়ার্ডে আপনার আইসিইউতে ইমার্জেন্সি সিটিং এর সবচেয়ে বেশি পরিমাণটা দেখছেন। কেন আমি এগুলো বলছি, বিকজ আমরা যখন ম্যানেজমেন্ট অফ অ্যাপ্রোচে আসবো, এই যে 4টা রিলেটেড সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স রিলেটেড শক, তার অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট এক ধরনের হবে, কিন্তু সেপসিসের জন্য অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট কিন্তু ভিন্ন হবে।
তাহলে দেখেন আমরা একটা সেপারেশন করলাম যেখানে আমরা আলাদা করে ফেলতে পারছি উইথ এ সিম্পল ইস্যু এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ হাইপোটেনশন তার পেরিফেরি দেখে তার ওয়াইড পালস প্রেশার তার ন্যারো পালস প্রেশার দেখে হোয়াট মে বি দি এক্সাক্ট এটিওলজি। তাহলে এই জায়গাতে আমরা একটু সুইচ করি, আসুন আমরা কার্ডিয়াক আউটপুট রিলেটেড যেটা সেখানে যদি শক ডিল করি। এখানে দুটো জায়গা আছে দেখেন, হার্ট রেট এবং একই সঙ্গে আছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম কিন্তু আবার দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে প্রিলোড, একটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি। কেন বললাম দেখেন, কোন একটা পেশেন্ট আপনার হাইপোটেনশন আছে এবং আপনি হার্ট রেট দেখলেন, দুটো জিনিস হতে পারে, ইজ টু ফাস্ট, আরটা হতে পারে টু স্লো, রাইট, এন্ড দ্য পেশেন্ট ইজ ইন শক। তাহলে তখন তার জন্য আমরা কি অ্যাপ্রোচ করবো, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তখন আমরা কি অ্যাপ্রোচ করবো, টু ফাস্টের জন্য বা টু স্লোর জন্য আমাদের যেন মাথায় থাকে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনি যদি হার্ট রেটটাকেও কনস্ট্যান্টলি ভালো রাখেন, স্ট্রোক ভলিউম ক্যান বি এ বিগ প্রবলেম। যে স্ট্রোক ভলিউমের কারণে আপনার যদি শক হয়ে থাকে, এটা দুটো ফ্যাক্টর উপর নির্ভর করবে, একটা হচ্ছে যে আপনার প্রিলোড, একটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি। কেন আমি বলছি দেখেন, যে আপনি যখন চিন্তা করেন একটা হাইপোটেনসিভ পেশেন্ট হার্ট রেট অনেক বেশি, এটা কি এরিথমিয়া হতে পারে? বিকজ আমরা জানি যে হার্ট একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে এবং তার কিছু কন্ডাক্টর টিস্যু থাকে। তো সেটা হতে পারে, এটা হতে পারে ব্রেডি, ডিফারেন্ট কাইন্ড অফ এরিথমিয়া রিলেটেড টু দি পার্ট অফ শক। তাহলে এটার ম্যানেজমেন্টটা তখন খুব কুইকার হতে হবে, রাদার দেন সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স রিলেটেড, যেখানে আপনি সুযোগ পাচ্ছেন কোনো ড্রাগ দেওয়ার থিং। ইউ নিড টু ডু সাম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ওভার হেয়ার ইফ ইউ ওয়ান্ট টু কারেক্ট দ্য হাইপোটেনশন ইমিডিয়েটলি। তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হলো প্যাথোফিজিক্যাল কনটেক্সটে। এবার আসি, যদি স্ট্রোক ভলিউম রিলেটেড প্রবলেম হয় তাহলে আমাদের দেখতে হবে এটা কি প্রিলোডের সমস্যা নাকি কন্ট্রাক্টিলিটির সমস্যা। যদি প্রিলোডের সমস্যা হয়, আমি বলবো খেয়াল করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে ভলিউম, কোনো কারণে ভলিউম কমে গেল কিনা। তাহলে ভলিউম কমবে কিভাবে, আমি বলি এইভাবে দেখেন, ডি 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 এবং এইচ। একটা হচ্ছে ডায়রিয়া, একটা ডিহাইড্রেশন, একটা ডায়রিটিক্স এবং একটা হচ্ছে হ্যামোরেজ। তাহলে অ্যানিমিয়া ডিউ টু এনি হ্যামোরেজ ফ্রম এনিওয়্যার যদি বসে থাকে, আমাদের কিন্তু ভলিউম ডিপ্রেশন হয়ে যাচ্ছে, প্রাইমারি প্রিন্সিপাল। আর সেকেন্ডলি, আমরা কি আরেকটা কালার দেখতে পাই? ওকে, একটা হতে পারে এরকম যে রাইট ভেন্ট্রিকলে আপনার রিজনটাতে আমরা যদি কোনো অবস্ট্রাকশন করে ফেলি, তো সেটা কিভাবে সম্ভব? যদি আমরা নিউমোথরাক্স করি, টেনশন, অথবা যদি আমরা এখানে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট করি, রাইট, সেইটা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন করবে। আর যদি আমরা লেফট ভেন্ট্রিকুলার কথা চিন্তা করি, তাহলে আসবে পালমোনারি এম্বলিজম অথবা পালমোনারি হাইপারটেনশন, রাইট। তাহলে দেখেন, যদি কারো প্রিলোডে ট্রাবল হয়ে থাকে, আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি। একটা হচ্ছে দেয়ার আর সামথিং ইন দ্য বডি দ্যাট ইজ ভলিউম ইজ ডিপ্লিটেড, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ টাইপ, যেটা রাইট ভেন্ট্রিকুলার যদি হয়ে থাকে আইদার বাই মিনস অফ টেনশন নিউমোথোরাক্স অথবা আপনার পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট। আর যদি লেফট ভেন্ট্রিকুলার কথা আমরা চিন্তা করে থাকি, যেটা এখানে কোনো অবস্ট্রাকশন, দ্যাট ক্যান বি এক্সপ্লেইনড বাই সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন অথবা সিভিয়ার পালমোনারি এম্বলিজম। কেন আমরা এটা বললাম? বিকজ আমরা যদি এটা জানতে পারি যে আমাদের এই জায়গায় প্রিলোডের সমস্যা, তাহলে স্টেপ অফ আর অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট কিন্তু ভিন্ন হবে, রাইট। আর বাকি থাকলো কি কন্ট্রাক্টিলিটি। এখানে আমরা যদি এক্সপ্লেইন করতে চাই যে আমাদের কন্ট্রাক্টিলিটি কি হবে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো এরকম ভাবে যে রোগীটার কি কোনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেল, রোগীটার কি সিএইচএফ হয়ে গেল, অথবা কন্ট্রুশন, যেটা আমাদের মেডিসিনে হয়তো খুব বেশি কমন থাকবে না, এটা কেটে দিতে পারি। সো মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং কনজেস্টিভ হার্ট ফেলিউর মিনস কি, আমরা যে সিস্টোলিক ওয়ার্ম বলি, অর্থাৎ সিস্টোলিক যে কাজ করবে তার ক্যাপাসিটি কোনো না কোনো জায়গায় প্রবলেম হয়ে গেছে। আদারওয়াইজ আপনি কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা কনজেস্টিভ হার্ট ফেলিউর করতে পারবেন না। তাহলে অ্যাপ্রোচ টু ট্রিটমেন্ট যখন আমরা চিন্তা করব, তখন কিন্তু আমাদের ভেবে দেখতে হবে যে এই জায়গাটাতে আমাদের এমন কিছু দিতে হবে যাতে কন্ট্রোলেক্টিভ বাড়ে, মানে উই উইল চুজ দি আইনোট্রপস। এই যে জিনিসগুলো আমরা করলাম, তার মাধ্যমে দেখেন আমরা কিন্তু ভাগ ভাগ করে ফেলেছি। ভাগ ভাগ করে কেন করে ফেললাম? যে আমরা দেখলাম যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স রিলেটেড যদি ট্রাবল হয়ে থাকে আমাদের, তাহলে কিন্তু আমরা সেপসিস ডিল করছি, সরি, এক নম্বরে। এন্ড দেন আমরা সেপারেট করে ফেলতে পারছি আদার সবগুলোকে, অ্যানাফাইলেক্সিস, অ্যানেস্থেটিয়া রিলেটেড, স্পাইনাল শক এবং এট দ্য সেম টাইম এডিসনস। এবং এদের অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট হবে ভিন্ন। কারণ আমি আবারও বলি, দেখেন সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স যদি কমে যায়, তার কনসেপ্টুয়ালি আপনি যেটা করতে হবে, এখানে আমাদেরকে ভ্যাসোপ্রেসার দিতে হবে, রাইট। আদারওয়াইজ এটা তো বাড়াতে পারবো না আমরা। কিন্তু যদি সেপসিস হয়ে থাকে, দেন উই হ্যাভ এ সেপারেট ইস্যু।
তাহলে একই প্রোডাক্ট অফ ড্রাগ দিয়ে আমরা এই চারটাকে হয়তো ম্যানেজ করবো, বাট নট দ্য সেম ম্যানেজমেন্ট উইল ফর দ্য সেপসিস, যেখানে আপনারা সবাই জানি যে নন এপিনেফ্রিন বিকাম দ্য চয়েস as well as dopamine, কিন্তু that will not be choice in the causes of other cause of the systemic vascular resistance related shock. এবং আমরা যদি এইভাবে অ্যাপ্রোচটাকে ভাগ করে ফেলতে পারি, তাহলে দেখেন যে আমাদের বুঝতে সুবিধা এবং একই সঙ্গে অ্যাপ্রোচ করতে সুবিধা। আমি ট্রেডিশনাল এই জন্য জায়গাতে আমি খুব বেশি যাচ্ছি না ডিস্ট্রিবিউটার শখে। কেন যাচ্ছি না? যে আমাদের সবার যারা ট্রেনিং আছে, ডাক্তার আছে, তাদের বুঝার সুবিধাটা আমি যেটা বলি যে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের বডিকে একটা ট্যাঙ্ক কিনা। তাহলে এটা যদি আমাদের বডি হয়, এখানে একটা মোটর আছে এবং ফ্লোর এবং এখানে একটা ব্রেন থাকে। কনসেপচুয়ালি আমাদের কাজটা হচ্ছে খুব সিম্পল, ব্রেন যাতে ব্লাড পায় থ্রু দিস মোটর অ্যাক্টিভিটি এবং ব্লাডগুলো যাতে আপনার ডিস্ট্রিবিউশন হয়। কারণ ব্রেন যদি ঠিক মতো ব্লাড পায় তাহলে ব্রেন বলবে যে তুমি আছো, রাইট? সো হি ডিকটেট করবে যে বডির এভরি সিস্টেম ক্যান বি ফাংশন প্রপারলি। সো দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা যদি ট্যাঙ্ক চিন্তা করি, এই ট্যাঙ্ক একটা মোটর থাকবে এবং একটা ব্রেন অ্যাক্টিভিটি থাকবে, এখানে কিছু আপনার ব্লাড থাকতে হবে। রাইট নাও এখন আমরা যে শকগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোকে যদি ভাগ করি তাহলে দেখেন 3 ভাবে করতে পারে। একটা সমস্যা হতে পারে ট্যাঙ্কটা বড় হয়ে গেল, মোটরের জায়গায় আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যখন সে আপনি সিস্টা বড় করে দিলেন ঠিক এতটুকু পর্যন্ত হয়তো সে ব্লাড সার্কুলেশন দিতে পারছে, আর উপরে কিন্তু পারছে না। সো দ্যাটস কল্ড দ্য ট্যাঙ্ক থিওরি অফ শক। মানে কি, আপনি এই যে ভেনাস রিটার্নটা ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমিয়ে দিলেন, ইট কজেস ট্যাঙ্ক টু বি ইনক্রিজ। তাহলে বডির ভাস্কুলার সিস্টেমের ট্যাঙ্ক যদি বড় হয়ে যায়, দেন ইট উইল বি কজেস ডিস্ট্রিবিউটিং শক। এটা যদি ঠিকও থাকে, আমি মনে করি ট্যাঙ্ক ঠিক থাকতে পারে, কিন্তু এমন হতে পারে আমার মোটরটা নষ্ট, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্রেনটা আছে, সে কিন্তু সার্কুলেশন পাবে না। সো দিস ইজ কল দি পাম্প, রাইট? যেটা কার্ডিওভাস্কুলার শক অথবা কার্ডিয়াক শকের কথা বলছি। তাহলে একটা হলো ট্যাঙ্ক থিওরি শক, একটা হলো পাম্প থিওরি শক, আর বাকি ট্যাঙ্ক আপনার ঠিক আছে, নো প্রবলেম। এখানে ব্রেন, আপনার মোটরটাও ঠিক আছে, দি প্রবলেম ইজ দ্যাট ইউ গট আ লিক। তাহলে আপনি যতই পাম্প করেন না কেন, আপনি আসলে রিচ করতে পারবেন না, দ্য ব্লাড উইল বি লিকিং আউট। দিস ইজ কল্ড দি ফ্লুইড মিনস লিকেজ, হাইপোভলিমিয়া। তাহলে আমরা যদি এই কনসেপ্টটা মাথায় রাখতে পারি, আমাদের জন্য সুবিধা হবে যে কেন আসলে কোন কারণে আমরা প্যাথোফিজিক্যাল কনটেক্সটটাকে ইজিলি মনে রাখতে পারি কিনা। দিস ইজ দি ডিস্ট্রিবিউটিভ শক এন্ড আদার শক। এবং কেন বললাম, ঠিক আগের জায়গাতে ফেরত আসি, তাহলে খেয়াল করে দেখবেন যদি কোনো পেশেন্ট সেপ্টিসিমিয়া থাকে, আদার্সিন থাকে, তার জন্য আমরা কি করবো? ইনভেস্টিগেশন করব। যদি কার্ডিয়াক আউটপুট রিলেটেড শকের জন্য হয়, কার জন্য কি ইনভেস্টিগেশন করবেন? অ্যাজ বিকজ আমরা বলেছি দেখেন এটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সুতরাং আমাদেরকে ইসিজি করতে হবে। দিস ইজ নট ভাইস ভার্সা টু দ্য কন্ট্রাক্টিলিটি, এটা কখনো ভাইস ভার্সা হবে না। যদি আমরা চিন্তা করতে চাই MICH এর, তাহলে আমাদের জন্য একটা প্রো বিএনপি করতে পারেন, আপনি একটা ট্রপাই হতে পারে অথবা ইকো, দ্যাটস টু বি ইনভেস্টিগেশন অফ চয়েস। আমি বলবো এই জায়গাতে একটা পার্টই থাকবে হিস্ট্রি এন্ড এক্সাম, কারণ এখন পর্যন্ত সেপসিসের জন্য যতগুলো টুল আমরা আইডেন্টিফাই করেছি, কোনোটাই কিন্তু এটিওলজিক্যাল পার্সপেক্ট অফ দ্য কেন শকটা হয়েছে, সেপ্টিসিমিয়া হয়েছে, এখন পর্যন্ত করতে পারেনি। কিছু টুল আছে যেগুলো আপনার সিভিয়ারিটি এন্ড আদার থিং এর জন্য, সেটা এখানে পার্ট অফ দ্য হিস্ট্রি এন্ড এক্সামিনেশন থাকবে। এই জায়গার মধ্যে আপনি কিছু কার্ডিয়াক রিলেটেড ইনভেস্টিগেশন করতে পারেন, এখানে আপনি ইসিজি করতে পারেন, এবং যেখানে আপনার বললাম প্রিলোড, সেই জায়গাতে আপনি হয়তো কিছু এক্সরে করে দেখতে পারেন, বিকজ দিস এ নিউমোথোরাক্স, পেরিকাল টেম্পোনেট, ইকোতেও আসতে পারে, এক্সরেতেও আসতে পারে, এন্ড দেন রিলেটেড টু দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন তখন কিন্তু চলে আসবে। সো দ্যাটস হাউ এই যে আমরা যদি অ্যাপ্রোচ করি, আমাদের সুবিধা হবে যে এই পেশেন্টস গুলোকে আমরা আসলে কি ইনভেস্টিগেট করবো। আমরা কি নেক্সট পেজে যেতে পারি এভাবে? থ্যাংক ইউ। এবার আমি চলে আসি যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচে আর কি। ট্রিটমেন্ট অ্যাপ্রোচে আমি শুধু আবারও শুরু করি, উইল অলওয়েজ স্টার্ট উইথ ম্যাপ। ম্যাক মানে দুটো জিনিস, সিও এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। কার্ডিয়াক আউটপুট দুটো জিনিস নির্ভর করবে, একটা হচ্ছে হার্ট রেট, স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম নির্ভর করবে দুটো জিনিসের উপর, প্রিলোড, কন্ট্রাক্টিলিটি। এবং আমি বলেছি দেখেন, আমরা যদি স্পোর্শনে এখানে যদি আসি, হার্ট রেট either it is too fast or it's too slow, এই দুটো। তাহলে যদি এমন হয় কোনো পেশেন্ট আমাদের কাছে হাইপোটেনশন শক নিয়ে আসছে, there is too fast heart rate, তাহলে কি করতে হবে? ভেরি সিম্পল, too fast having a shock, shock him, এটা ডিসি শক দেন
অথবা ডিফিব্রিলেট করেন, যাই করেন। যদি এমন হয় টু স্লো হার্ট রেট এবং শক পেসিং, আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো এখানে কি ড্রাগসের কোনো ভূমিকা নেই? আমি বলবো ইয়েস আছে। আপনি যদি অনেক বেশি পরিমাণ রেট হয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকারের কথা ভাবতে পারেন, বাট পেশেন্ট ইজ ইন শক। তাহলে এই যে ড্রাগটা আমরা দিচ্ছি সে ড্রাগটা কি আসলে কাজ করার মতো ক্যাপাবল হবে? নো। টু স্লো আছে, আপনি হয়তো তাকে আইসোপ্রেনালিন, অ্যাট্রোপিন মতো ড্রাগের কথা চিন্তা করতে পারেন, দ্য পেশেন্ট ইজ ইন শক। সো আপনার জন্য তখনই প্লেস হবে যে ক্যান বি পেসিং। তাহলে যে সবচেয়ে আর্লিয়েস্ট intervention হবে যদি you can shock him if there is a too fast and shock and there is a too slow and the shock pacing. That's it. যদি এমন হয় যে আমাদের এই অংশটার সমস্যা মানে প্রিলোড, তাহলে আমি বলেছি দেখেন ভলিউম ডিপ্লেশন ডি 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 এইচ। কি করতে হবে? ভলিউম ফর ভলিউম আমাদের ভলিউম রিপ্লেসমেন্ট করতে হবে। ভেরি সিম্পল ইস্যু। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচ হবে ভলিউম। প্রশ্ন আসতে পারে যে ভলিউম ডিপ্রেশন না হয় যদি অবস্ট্রাকটিভ টাইপ হয় তাহলে আমরা কি করব, তাই না? সেখানে আছে দেখেন আমি বলেছি যে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট থাকতে পারে, নিউমোথরাক্স থাকতে পারে আপনার পেরিকার্ডিয়াল পালমোনারি এম্বলিজম অথবা পালমোনারি হ্যাপাটাইটিস। কিন্তু খেয়াল করতে হবে অবস্ট্রাকটিভ ফিচার যাই থাকুক এটা তো সোর্সটা আমাকে কারেকশন করতে হবেই, কিন্তু বিফোর দ্যাট দ্য পেশেন্ট ইজ ইন শক। তাহলে আপনি যদি কোনো পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট অথবা নিউমোথরাক্স করে থাকেন, the intrinsic volume that needed in the right ventricle is less, still you will give volume. তাহলে কিছু এমন ভলিউম প্রথমে আপনাকে দিতেই হবে if it reflected from the part of the preload. This is the principle. তারপরে আপনি ভলিউম কারেকশন করার পর চিন্তা করেন এই যে সোর্স গুলো আছে এই সোর্স গুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কারেকশন করতে পারছেন না। সেকেন্ড ইস্যু কন্ট্রাক্টিলিটি। আমি এখানে বলেছি দেখেন এমআই সিএইচএফ হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিওর অথবা মায়োকার্ড ইনফাকশন, এবং সিস্টোলিক ওয়ার্ম ইজ প্রবলেমেটিক। যদি সিস্টোলিক ওয়ার্ম প্রবলেম হয়ে থাকে গিভ সাম আয়োনোট্রপ, তাহলে এখানকার প্রিন্সিপাল হবে আয়োনোট্রপ, এক নম্বর, রাইট? তাহলে আমরা যদি এখানে আমরা ভাগ করে ফেলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? সরি, সেপসিস। সেপসিসের জন্য আমাদের চুজ কি হবে? আমি বলবো যে এটাকে নাম দিতে হবে আয়োনো কনস্ট্রিক্টর। বাকি যেগুলো চারটা থাকবে আমাদের অ্যানেস্থেসিয়া, অ্যানাফাইল্যাক্সিস, স্পাইনাল শক এন্ড আদার্স, তাহলে সেটার জন্য আমাদের কি হবে? ভ্যাসোকনস্ট্রিক্টর। আপনারা হয়তো ভাবতে পারেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য আয়োনোকনস্ট্রিক্টর এন্ড ভ্যাসোকনস্ট্রিক্টর। ছোটখাটো একটা জিনিস নিয়ে একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের সবার জন্য সুবিধা হবে। আমি বলবো যে দেখেন আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে এগুলোকে সাধারণত আলফা 1 থাকে, এটা একটা হার্ট, সেটার আপনার বিটা 1 থাকে, এবং এটা স্কেলেটাল মাসল যেখানে ব্লাড ভেসেল ভিতরে বিটা 2 থাকে, রাইট? তাহলে পিউরলি ভ্যাসোকনস্ট্রিক্টর আসলে কাজ করবে শুধু আলফা 1 এর উপর, রাইট? তবে সেটার নাম হবে ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে সেখানের মধ্যে কি কি ড্রাগ আছে দেখেন। একটা ড্রাগ হচ্ছে ইপিনেফ্রিন, ফিনালেফ্রিন, ভ্যাসোপ্রেসর। কেন বললাম? এই জন্য যে সিস্টেমিক ভেনাস রিলেটেড যেসব এটিওলজি সেপসিস ছাড়া হবে সেখানে যদি আমরা অ্যাপ্রোচ করতে চাই উই শুড গিভ দিস আলফা কনস্ট্রিক্টর। কারণ আমি আবারও বলেছি ভেনাস রিটার্ন যখন কমে যায় অনেকটা ব্লাড ফ্লো হয়, এবং সেটা ভ্যাসোকনস্ট্রিক্টর যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু সব কারেক্ট হবে। বাট আয়োনোকনস্ট্রিক্টর মানে কি? আয়োনোকনস্ট্রিক্টর মানে হচ্ছে আয়োনোট্রপিক ফিচার দিবে এবং একই সঙ্গে ভ্যাসোকনস্ট্রিক্টর দিবে, মানে আলফা 1 প্লাস বিটা 1 অ্যাক্টিভিটি। এই ড্রাগ কি? নরএপিনেফ্রিন এবং ডোপামিন। তাহলে এটা কার জন্য চুজ হবে? দ্য পেশেন্ট হ্যাভিং সেপটিক শক, রাইট? আর যদি আমরা বলি যে পিউরলি ভ্যাসোডাইলেটর, তাহলে সেটা কি আসবে এখানে? খেয়াল করে দেখবেন এই জিনিসটা আমাদের এখানে আসার সুযোগ নেই, কারণ এখানে আপনারা খেয়াল করবেন আমরা হাইপারটেনসিভ ক্রাইসিসে যেগুলো ডিল করার চেষ্টা করি লাইক হাইড্রোলাজিন আদার গ্রুপস অফ ড্রাগ। তাহলে আমরা যখন আয়োনোকনস্ট্রিক্টর চিন্তা করব উই উইল থিঙ্ক অ্যাবাউট ফর দিস সেপটিক শক। যখন আমরা শুধু পিউরলি ভ্যাসোকনস্ট্রিক্টর চিন্তা করব উই উইল থিঙ্ক অ্যাবাউট সাম অফ দ্য শক রিলেটেড ভ্যাসোপ্রেসর, যেমন ইপিনেফ্রিন, যেমন ফিনালেফ্রিন, যেমন ভ্যাসোপ্রেসিন।
খেয়াল করতে হবে ইপিনেফ্রিন, ফেনালেফ্রিন, ভ্যাসোপ্রেসিন কখনো ফার্স্ট লাইন এজেন্ট হিসেবে আসছে না, অ্যাজ এ পার্ট অফ সেকেন্ড লাইন, থার্ড লাইনে আসছে, এক্সেপ্ট ফিউ ইনস্ট্যান্স। যেমন ইপিনেফ্রিনকে আপনি চুজ করতে পারবেন যখন আপনি অ্যানাফাইলেকটিক শকের কথা ভাবছেন। কোনো সার্জারিতে একটা রোগী আসলো, হাইপোটেনশন শকে চলে গেল, অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তার জন্য আসবে ফেনালেফ্রিন, দ্য ফার্স্ট চয়েস। ইট উইল নট বি এ চয়েস অফ নরএপিনেফ্রিন। কেন বললাম, আমাদের ফিজিশিয়ানস এবং অনেকের ভিতরে একটা টেন্ডেন্সি হয়ে গেছে শক মানেই নরএপিনেফ্রিন এন্ড ডোপামিন। এটা যেন না হয়ে থাকে। শক যদি সেপ্টিসিমিয়ার কারণে হয় এবং সিস্টেমিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্সের মধ্যে সবচেয়ে কমন কারণ যদি হয়, তাহলে আসলে শুধুমাত্র নরএপিনেফ্রিন অথবা ডোপামিন এজ এ ফার্স্ট এজেন্ট হিসেবে আমাদের কাছে আসবে। লাস্ট অফ অল, আমি কিছু অল্প সময় নেব টু সে সামথিং অ্যাবাউট দি সেপটিক শক। আশা করি আমাকে সেই সময়টা পাবো। সেপটিক শকের ক্ষেত্রে আমরা জানেন যে কতগুলো জিনিস আছে। SIRS, এখন বলা হচ্ছে SIRS ইজ নট গুড। আমরা কিউ সোফা এবং সোফার কথা বলেছি, সেপটিক শক 2 এবং 3। সেপটিক শক 3 তে কিউ সোফা এন্ড সোফা ইজ গুড, বাট দিস ইজ নট গ্রেট বিকজ দিস ইজ জাস্ট এ নাম্বার। আপনি একটা কাউচে বসে যদি একটা সিরিয়াস হাইপোটেনশন পেশেন্টের বিভিন্ন নাম্বার দেখেন, ইউ ক্যান জাজ দ্য মর্টালিটি এন্ড মরবিডিটি ইস্যু। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আপনাকে তাকে কিভাবে ম্যানেজ করবেন অন দ্য ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে, এটা কিন্তু আসলে রিফ্লেকশন হয় না। তাহলে আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখি। আমি বলবো ইটস এ ভেরি গুড স্ক্রিনিং টুল, কিন্তু এটা কিছু লিমিটেশন আছে। কেমন কি দেখেন, আমরা 4টা জিনিস এখানে আসলে দেখার চেষ্টা করি যখন আমরা SIRS এর কথা বলি। একটা হলো টেম্পারেচার, ঠিক আছে, 38 এর বেশি কিনা অথবা 36 এর কম কিনা। আমরা যদি হার্ট রেটের কথা বলি, মোর দেন 90। রেসপিরেটরি রেটের কথা বলি, মোর দেন 20। আর বাকি থাকলো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের লিউকোসাইট, তো মোর দেন 12 or less than 4। এই যে 4টা পয়েন্ট, এর ভিতরে 2 out of 4 হলে আমরা বলছি যে ইউ আর ইন এ স্টেট অফ দি SIRS। কিন্তু প্রবলেম কি, কোন একটা মানুষ যখন জিমে যায় তখন কিন্তু তার হার্ট রেটও বাড়ে, রেসপিরেটরি রেটও বাড়ে, সো ভার্চুয়ালি তারা SIRS পজিটিভ, বাট হি ইজ নট ইন স্টেট অফ শক। তাহলে যে কোনো ইমিউনো কম্পিটেন্ট পেশেন্টের জন্য আমরা যদি SIRS কে স্ক্রিনিং টুল হিসেবে দেখতে চাই, মাই ইমপ্রেশন ইজ দ্যাট তার জন্য আরো 2টা জিনিস আপনি দেখবেন। দেখেন তার কোনো জ্বর আছে কিনা এবং তার ভাইটাল সাইনের কি অবস্থা। কিন্তু যদি আমরা সেটা নাও জেনে থাকি, ইভেন দো ইউ গেট সাম পেশেন্ট ইন দ্য হসপিটাল, আইদার ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অথবা ওয়ার্ডে অথবা আইসিইউতে, ইউ উইল বি কেয়ারফুল। আমাদের মাথার ভিতর যেন একটা সাইলেন্ট বাজে, ডিং ডিং, ইজ দ্যার সামথিং ইজ গোয়িং অন। তাহলে এই স্ক্রিনিংটার মাধ্যমে হয়তো আমরা কেয়ারফুলি ডিল করার চেষ্টা করবো অ্যাজ এ পার্ট অফ স্ক্রিনিং, যেটাকে সেপটিক হেমে অথবা সেপটিক শকের দিকে যাচ্ছে কিনা। খেয়াল করতে হবে যে দিস টুল ডাজ নট ইন্ডিকেট এভরিথিং অফ এ সেপটিক শক, বাট ইটস এ গুড স্ক্রিনিং টুল ফর দ্য ইনিশিয়েশন। এরপরে আমরা কি দেখবো? এরপর আমরা দেখবো সিভিয়ারিটি অফ দ্য সেপসিস। তাহলে সেটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে দেখেন। সেপসিস কেমনকে বলা হচ্ছে যদি কারো SIRS থাকে প্লাস সোর্স, এটা হচ্ছে সেপসিস। এর ফিক প্রেজেন্টেশন আছে কিন্তু কোনো না কোনো সোর্স আপনার কাছে আছে, দিস ইজ কল্ড দি সেপসিস। এবং সেপসিস যদি হয়ে থাকে তাহলে কারো অংশ হইতে পারে সিভিয়ার। তাহলে সিভিয়ার সেপসিস কখন বলতে হবে যদি কারো সেপসিস হয় প্লাস এই জায়গাতে আপনি সেপটিক শক এবং টুর মধ্যে পার্থক্য আছে। তোরা বলতেছে যদি কারো ল্যাকটেট মোর দেন 2 হয়, অথবা যদি ম্যাপ যেটা আমরা আলোচনা করলাম লেস দেন 65 হয়। সেপটিক 3 যেটা গাইডলাইন, তারা বলছে শুধুমাত্র এই 2টা দেখলেই আসলে হচ্ছে না, দে আর কারেক্ট। কিন্তু প্রবলেম হচ্ছে বাকি যে অর্গান ডিসফাংশন গুলো, লাইক কিডনি, লাইক লিভার, লাইক কোয়াগুলোপ্যাথি, এগুলো যখন আপনি দেখবেন রোগীটা আপনার বেডের সামনে আছে, shall it give you any idea to give a management? The answer is no. আমি বলবো যে যদি আমরা এই পর্যায়ে কোনো ফ্লোরে একটা রোগী পাই যার সিভিয়ার সেপসিস আছে, we will give fluid. Everybody is give fluid, right? সেটা ইমার্জেন্সিতে হোক ওয়ার্ডে হোক, সে ফ্লুইড দেওয়ার পরে যদি আপনি কারেক্ট করে ফেলেন, then it is there. Here can be the floor. কারণ ওই সিদ্ধান্ত তো আপনি দিতে পারছেন যে রোগীটা আপনার ওয়ার্ডে থাকতে পারছে। কিন্তু যদি ফ্লুইড দেওয়ার পরে কারেকশন না হয়, তখনই আমরা বলবো এটা সিভিয়ার শক উইথ সেপসিস। তাহলে সেপটিক শক আমরা ডিফাইন করবো সিভিয়ার সেপসিস প্লাস ফ্লুইড নট কারেক্টেড ভাইটাল সাইন। এবং কেন আমি মাঝখানে একটা দাগ দিলাম, এই জায়গাটা আমাদের জন্য খুব ক্রুশিয়াল, অ্যাজ বিকজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই রোগীটাকে আমরা আসলে ওয়ার্ডে রেখে ম্যানেজ করব, এই রোগীটার কি HDU অথবা ICU তে চলে যেতে হবে কিনা।
বাইরের দেশে অনেকে হয়তো এটাকে আইসিইউতে পাঠিয়ে দিবে, কিন্তু ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ আমরা হয়তো চিন্তা করব এটাকে হয়তো কোনো জায়গায় এইচডিইউতেও ম্যানেজ করা যায় কিনা। বাট দিস পেশেন্ট নিড ইন্টেন্সিভ কেয়ার ফর শিওর, এবং তার জন্য মনিটরিং অনেক বেশি প্রয়োজন হবে। তাহলে এই অ্যাপ্রোচটা আমাদের জন্য অনেক বেটার বলে আমি মনে করি, অ্যাজ বিকজ আমরা স্ক্রিন করলাম, স্ক্রিন করে আমরা এখানে নিয়ে আসলাম, এবং নিয়ে এসে আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, ফ্লুইড দিলাম, কারেক্ট হয়ে গেল, ল্যাকটেট কারেক্ট হয়ে যাচ্ছে, মানে ডিহাইড্রেশন কারেকশন হয়ে যাবে, mean arterial pressure more than 65 will be safe. Yes, the patient can be managed subsequently in the ward. এটা আমাদের জন্য অনেক সুবিধা। কিন্তু আপনি দিলেন, দেওয়ার পরে you cannot correct it, then you are in trouble. The patient need monitoring and the patient need extra care. And then if we go to the part of the sepsis bundle যেটা আমরা করে থাকি, তাহলে this approach can give us a good guide. এখন বাকি থাকলো যে ম্যানেজমেন্ট অফ দ্য সেপটিক শক। যখন আমরা আসবো, প্রিন্সিপাল ভেরি সিম্পল, ফ্লুইড এখন বলা হচ্ছে 1 ঘন্টার ভিতর দিতে 30 ml পার কেজি পার আওয়ার করে আপনি দিলেন। অ্যান্টিবায়োটিক্স বর্তমান সময়ে এর বাইরেও কিছু আমি বলবো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এর কথা লিখতে হবে, বিকজ shock can be done by means of not only by the bacteria but can also be fungus, can also be viral. তাহলে এই জায়গাটা থাকবে, এবং সোর্স, these three is very crucial. এবং যখন আপনি দেখবেন যে পেশেন্টটা আমাদের কাছে আসছে, আমরা যখন তাকে ফ্লুইড দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, there is a rest role of this sofa and কিউ সোফা। এই জন্য দেখবেন যে আমরা যখন পূর্ণ সোফাই আমরা চিন্তা করি অথবা কিউ সোফার কথা ভাবি, ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে কিন্তু আসলে তাদের খুব একটা ভেরিয়েশন হয় না। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, যে কারেন্ট যেসব সেপটিক গাইডলাইন আছে, যেটা একটা দিলাম, দেওয়ার পরে তারপর আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু ইফ ইট ইজ নট কারেক্টেবল? তখন আমরা ভ্যাসোপ্রেসিং এ যাচ্ছি, এবং ভ্যাসোপ্রেসিন আমরা বলেছি, দেখেন আয়োনোট্রপস মিনস দ্যাট নরএপিনেফ্রিন ডোপামিন ফার্স্ট, তারপরে কাজ না হলে ভ্যাসোপ্রেসিন, তারপরে কাজ না হলে এপিনেফ্রিন। দিস ইজ দ্য সিকোয়েন্স অফ ভ্যাসোপ্রেসর দ্যাট ইজ ইউজ ফর দ্য কারেকশন অফ দ্য হাইপোটেনশন অর শক ইন দ্য সিভিয়ার সেপটিক শক। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এটা তো ডে 1 এর কথা বলছি, হোয়াট অ্যাবাউট দ্য ডে 2 অথবা সাবসিকুয়েন্টলি? কোথাও কি কোনো গাথায় আছে গাইডলাইন? নাই। কোথাও দেখবেন না যে তারপরের দিন আসলে কি করতে হবে। Shall we need more and more vasopressor? Shall we need extra other things? আমি সে that এই জায়গাটাতে আমাদেরকে খেয়াল করতে হবে। সেই যে প্রথম আমি দেখিয়েছি দিস ওয়ান, আমরা যখন দেখিয়েছি, দেখেন কার্ডিয়াক আউটপুট, সিস্টেমিক ভেনাস রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো আমাদের আবার দেখার সম্ভব। এখনই আবার আমরা দেখার চেষ্টা করব সিস্টেমিক ভেনাস রেজিস্ট্যান্স কিভাবে দেখতে হবে। উইল চেক আউট হোয়াট অ্যাবাউট দ্য কার্ডিয়াক আউটপুট। আমরা এখনো দেখার চেষ্টা করব হার্ট রেটটা কি ঠিক আছে কিনা। তাহলে এই যে কনসেপশন গুলো সেকেন্ড ডে অনওয়ার্ড যদি আমরা অ্যাড্রেস করি, তাহলে দেখবেন আপনাকে অনেক কিছু করেন। আপনি কি ফুট এন্ড রেজ করতে চান, তাতে এসবিআর কারেকশন হবে। অনেকে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে চায় এই জায়গাতে ব্লাড ভলিউম ভালো আছে কিনা, দ্যাট ক্যান অলসো বি সিন। যথারীতি হার্ট রেট দেখতে হবে, টু ফাস্ট না টু স্লো, দ্যাট উইল বি অ্যাড্রেস। বাকি থাকলো একটা ইস্যু, যদি রিফ্রাক্টরি শক হয়ে থাকে, এখানে একটা জিনিস এডিশন হবে, দ্যাট ইজ স্টেরয়েডস। হাইড্রোকর্টিসন 50 to 100 মিলিগ্রাম আমরা হয়তো অ্যাড করতে পারি। আমি আর ডিটেইল কিছু আলোচনা করবো না, বিকজ দিস ইজ অ্যান অ্যাপ্রোচ টু শক। সেপটিক শকে গেলে হয়তো আরো আলোচনা করা যাবে, কি অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক, ওখানে গেলাম না। আই থিঙ্ক আই হ্যাভ টেকেন আ লট অফ টাইম উইথ এ চক এন্ড টক। হোপফুলি এটা আমাদের সবার কাছে একটা অ্যাপ্রোচাল কি করতে পারা যাবে, একটু ডিফারেন্ট ভেরিয়েশনে উইথ দ্য সেম টুল আমরা বলার চেষ্টা করলাম। এতে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, I think that will be fine. Fantastic for myself. Thank you very much for patient hearing. Let's hope that our honorable chairpersons and the panelists will say something on the part of shop. Thank you very much. Thank you very much, sir, for your outstanding magical presentation. আসলে প্রশংসা তো সবসময় করি, কিন্তু আসলে আজকে যেটা দেখলাম এটা আসলে অনেকটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার স্যার আসলে একটা লাইন মনে পড়লো, যে অন এ স্কেল ফ্রম 1 to 10 ইউ আর অ্যান 11। এটা হচ্ছে স্যার, আমি আসলে মানে আসলে আপনাকে কমপ্লিমেন্ট কি দিবে এটাও আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, বাট আপনাকে আসলে 1 থেকে 10 এর মধ্যে মার্কিং করতে গেলে আপনাকে 11 দিতে হবে। আমি আসলে যেহেতু আজকে সময় বেশি নেই, আমি স্ট্রেট হয়ে আমাদের আজকের প্যানেলিস্ট, আজকের স্পিকারের বন্ধুবর, আমাদের প্রিন্সিপাল মুগদা মেডিকেল কলেজ এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন প্রফেসর আহমেদুল কবির স্যারের কাছে চলে যাচ্ছি। আমি স্যারের কমেন্ট নিয়ে আমরা জাস্ট 2-3টা কোশ্চেন নিব, দেন আমাদের চেয়ারপারসন সেশনটা ক্লোজ করবেন। প্রফেসর আহমেদুল কবির স্যার। Can you hear me? Yes. শুনতে পাচ্ছেন বোধহয় না? তো Yes sir. today's You are audible. Professor Faiz sir
স্পিকার যার কথা আসলে is my not only good friend, we were roommate as well as we gave FCPS exam together. Possibly we sat in different chair at the same session. And regarding Professor Obed Amin, আমি যেটা বলেছিলাম যে বুক লঞ্চিং এও আমি অনেকগুলো কথা বলেছিলাম ওনার সম্পর্কে। রোবেদ আমিনের যে এক্সপার্টাইজ এবং ক্লিনিক্যাল স্কিল, আর আজকে উনি যে প্রেজেন্টেশনটা করলেন, এইটা কিন্তু তার লাইফ টাইম এক্সপিরিয়েন্স এবং তার প্র্যাকটিক্যাল পেশেন্ট ম্যানেজমেন্ট থেকে এত সুন্দর এবং অনবদ্য ভাবে উনি প্রথমেই একটা ম্যাজিক্যাল কথা বললেন, চক টক উইথ চক। তা আপনাদের এখানে প্রেজেন্টেশনে উনি যেভাবে একটা পেপার পেন প্রেজেন্টেশন দিলেন, যেটা রিয়েলি কিন্তু উনি কিন্তু কোনো প্রেজেন্টেশন এখানে ডিসপ্লে করেন নাই। ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি প্রেজেন্টেশন ইজ ইউনিকনেস ইজ দ্যাট হি ডিড নট ডিসপ্লে এনি পেপার হিয়ার, এবং উনি কোনো স্লাইড প্রেজেন্টেশন করেন নাই। দি টোটাল প্রেজেন্টেশনে সে নিজেই একটা স্লাইড, এবং হি হ্যাজ প্রেজেন্টেড ইন সাচ এ ওয়ে অ্যান্ড এ ম্যাজিক্যাল ওয়ে অ্যান্ড ফ্যান্টাস্টিক ওয়ে। ডেফিনেটলি এইটা অনেক কিছুকে আনকাভার্ড করেছে। আমরা যদি প্রেজেন্টেশনটা যাই, দেখেন প্রফেসর ওবেদ আমিন কোথায় থেকে শুরু করলো, কার্ডিয়াক আউটপুট থেকে সে শুরু করলো। একটা জিনিস দেখেন, ব্লাড প্রেশার থেকে উনি শুরু করলেন, ভেরি বেসিক। এখন আপনার যখনই কোনো প্রেশারকে আপনি ডিফাইন করতে যান, সেটা কিন্তু ডিপেন্ড করছে ওই প্রেশারটা তার ফ্লো কিরকম এবং রেজিস্ট্যান্স কিরকম। ফ্লো এবং রেজিস্ট্যান্সটাকে যদি আপনারা চিন্তা করেন, ফ্লো মানে হচ্ছে তার কার্ডিয়াক আউটপুট, রেজিস্ট্যান্সটা মানে হচ্ছে তাকে তার প্রেশারটা কিরকম হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট শকে কিন্তু এই যে পেরিফেরাল রেজিস্ট্যান্স, হি হ্যাজ গিভেন এ ভেরি গুড এমফাসিস অন দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন যদি কোনো পেশেন্টের পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায়, পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে কি হবে, ইম্প্যাক্ট হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি কমে যায় আর সিস্টোলিক যদি ঠিক থাকে, তাহলে সেই জায়গায় ওয়াইড পালস প্রেশার হবে। ভেরি ইজিলি এক্সপ্লেইন এভরিথিং। তার মানে পেরিফেরাল রেজিস্ট্যান্সের গুরুত্ব অস্বাভাবিক, যেটা উনি প্রেজেন্টেশনের বিগিনিং এ খুব সুন্দর করে কিন্তু বলেছেন। এখন ধরেন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়েনি কিন্তু ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তাহলে কি করতে হবে, সেখানে অবশ্যই পাম্প ফেলিওর হইতে হবে, কার্ডিয়াক আউটপুট কম হইতে হবে। তার মানে প্রবলেম লাইস ইন দ্য কার্ডিয়াক সাইড। এখন সেই কার্ডিয়াক সাইডটা হইতে পারে যে ইন্টেন্সিভ কার্ডিয়াক প্রবলেমের জন্য, অথবা এমন হতে পারে যে কার্ডিয়াক ফাংশন ঠিক আছে, রাইট ভেন্ট্রিকুলার ইনফার্ক্ট হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার রেজিস্ট্যান্স বাড়েনি কিন্তু যে কোনো কারণে হাইপোভলিমিয়া হয়েছে, ড্রাগ ইনডিউসড হোক বা অন্য যে কোনো কারণেই ঘটুক। এই সমস্ত কিছু সেন্টারে যেটা মেইন আর্টেরিয়াল প্রেশার এবং সেন্ট্রাল ভ্যানাস প্রেশার যেটা মনিটর করবার কথা, সেটাও কিন্তু খুব নাইসলি উনি বলেছেন। তার মানে একটা ক্লিনিশিয়ানের যখনই পেশেন্টটা আসলো, তার ম্যানেজমেন্টটাকে যখন সে যাবে, তার কিন্তু এন্ড প্রোডাক্টটা নিয়ে তাকে কিন্তু আগাইতে হবে, শেষ থেকে শুরুতে আসতে হবে। সে যদি পেরিফেরাল রেজিস্ট্যান্সটা প্রপারলি না দেখতে পারে, কার্ডিয়াক ফাংশনটা সে যদি প্রপারলি জাজ করতে না পারে, তাহলে কিন্তু সে রাইটলি ট্রিটমেন্ট দিতে পারবে না। এবং এই পেশেন্টের পসিবল সেপসিস আছে কিনা, সেই সার্বক্ষণিক এটা কিন্তু তাকে মাথায় রাখতে হবে। এবং সেপসিসটাকে যদি সে মাথায় না রাখে, তাহলে পরে সোর্স অফ ইনফেকশন অ্যান্ড ম্যানেজমেন্টও সে দিতে পারবে না। তার মানে টোটালিটি যে সে এত সুন্দর করে পুরা সেপসিসটাকে, শক থেকে সেপসিস অ্যান্ড আদার কজ, ডিস্ট্রিবিউটিভ শক অ্যান্ড আদার অর্গান ফেলিওরের জন্য যেটা হচ্ছে অ্যাড্রেনাল ফেলিওর, লিভার ফেলিওর, হোয়াট এভার ইট ইজ, অ্যান্ড টোটালিটি যে চমৎকার একটা প্রেজেন্টেশন করেছেন। এখন একটা জিনিস যেটা হচ্ছে, যেটা উনি অর্গান ফেলিওরের কথা বলেছেন খুব সুন্দর করে, প্লাস আগে যেটাকে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বলা হতো, SIRS বা সোফা বা কিউ সোফার কথা যেটা বললেন, হি হ্যাজ নাইসলি সেড যে দুইটাকে যদি আপনি রেখে দেন, পালস রেট দেখলেন, কিন্তু তার সঙ্গে যদি টেম্পারেচারটাকে অ্যাড করেন, মানে খুব সাধারণ কিছু বেডসাইড টুল যেটা উনি বলেছেন, পালস, টেম্পারেচার, তারপরে কিন্তু দেখেন এই জায়গায় ব্লাড প্রেশারটাকে রাখা হয়নি। যখনই একটা পেশেন্ট খুব সহজে চলে আসে, আপনি দেখেন কি সহজ জিনিস এটা করা হয়েছে, পালসটা দেখেই কিন্তু রেসপিরেটরি রেটে চলে যাওয়া হচ্ছে। রেসপিরেটরি রেটের পরে দেখা যাচ্ছে যে পেশেন্টের টেম্পারেচার কিরকম, তারপর সিমটমের মধ্যে খুব বেশি রাখা হয়নি, কিন্তু পেশেন্ট কনফিউশনাল স্টেটে আছে কিনা সেটাকে দেখা হচ্ছে। তার মানে একটা পেশেন্ট আসা মাত্র খুব সহজে কিভাবে অ্যাসেসমেন্ট করা যায়, ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু খুব কঠিন কোনো কিছু রাখা হয়নি। WBC কাউন্ট আর হচ্ছে নিউ অনসেট, যদি কারো ব্লাড সুগার 7.7 এর উপরে চলে যায়, পেশেন্ট কিন্তু ডায়াবেটিক না, এই জিনিসগুলি বেড সাইডে 2-3 মিনিটে করে ফেলা কিন্তু সম্ভব। ইভেন আপনি প্রপারলি ব্লাড প্রেশার চেক করার আগেই কিন্তু এই সোফা স্কোর কিন্তু আপনি করে ফেলতে পারেন। সেই ওয়েতে দেখেন অর্গান ফেলিউরের কথা যেটা বললেন, আপনি যখন অর্গান ফেলিউর চিন্তা করছেন, যে কোনো পেশেন্টের যদি বাইলেটারাল ইনফিল্ট্রেট থাকে, তার যদি সাপ্লিমেন্টাল অক্সিজেন লাগে, তার মানে বুঝতে হবে যে এটা ডেঞ্জার সাইন। কারো যদি 90% উপরে স্যাচুরেশন রাখার জন্য আপনাকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিতে হয়, তার মানে এটা অর্গান ফেলিউর হচ্ছে। সেই মুহূর্তে দেখেন যদি কোনো পেশেন্টের অর্গান ফেলিউর আপনি চিন্তা করছেন, তাহলে কি কি হতে পারে। হার্ট করে জিনিস যেটা উনি খুব সুন্দর করে বলেছেন যে ল্যাকটেট লেভেল,
ভেরি নাইসলি হি সেড সিরাম ল্যাকটেট যদি মোর দেন 2 মিলিমোল হয়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস দেখেন, সেপসিসে যে প্রবলেমটা হচ্ছে যে কোয়াগুলোপ্যাথি হচ্ছে, কোয়াগুলোপ্যাথির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তার আইএনআরটা, আইএনআর যদি 1.5 এর বেশি হচ্ছে, আবার এপিটিটি যদি মোর দেন 60 সেকেন্ড হচ্ছে। আবার ওইদিকে দেখেন যে জিনিসগুলো উনি বলেছেন, এগুলো কিন্তু খুব সহজ সহজ টুল, যেগুলো থেকে একটা পেশেন্টকে খুব সহজেই আপনি অর্গান ডিসফাংশনটাকে ক্যারেক্টারাইজ করতে পারেন। যেমন লিভার ফেলিউর হলে বিলিরুবিনটা দেখেন, বিলিরুবিন যেটুকু যা বাড়ার কথা, যদি 34.2 মিলিমোলের বেশি যদি বিলিরুবিন হয়ে যায়। ল্যাকটেটের কথা উনি বললেন। ক্রিয়েটিনিন যদি কেউ করতে না পারেন, ক্রিয়েটিনিন 178.6 মিলিমোল, অথবা খুব সহজে যদি কেউ বেডসাইড ইউরিন আউটপুটটা দেখে, দ্যাট ইজ 0.5 ml পার কেজি পার আওয়ার। তার মানে হচ্ছে যে এইভাবে সিকুয়েন্সিয়ালি 2 আওয়ার্সে যদি 0.5 ml পার কেজি পার আওয়ারের নিচে কারো ইউরিন আউটপুট ঘটে, তাহলে সেটা কিন্তু অর্গান ফেলিউর ডিকটেট করছে। তার মানে পুরো জিনিসটাকে এত সহজভাবে প্যালাটেবল ওয়েতে, শখের একেবারে শেষ থেকে শুরুতে যাওয়া, ইট ইজ অনলি প্রফেসর ওবেদ আমিন হু ক্যান প্রেজেন্ট ইন এ ভেরি লাইভলি ওয়ে। রিয়েলি আই লার্ন মেনি থিং ফ্রম হিজ প্রেজেন্টেশন। আর আরেকটা জিনিস দেখেন, যে কোনো ম্যানেজমেন্টে আমরা যদি অ্যাব্রিভিয়েটেড ফর্মে যাই, একটা খুব সিম্পল অ্যাব্রিভিয়েশন আছে যেটাকে বলা হয় PIRO। এই চারটা যদি সিম্বল কেউ মনে রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন। পি মানে হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, যে কারোই কিন্তু শখ হবে না, কিছু কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর তার কিন্তু থাকতে হবে। তারপরে তার হচ্ছে যে আই দিয়ে বোঝাচ্ছে তার ইনফেকশাস কোনো ইনসাল্ট আছে কিনা, সেটা কিন্তু আপনাকে খুঁজতে হবে। তো ইনফেকশাস ইনসাল্ট খুঁজবার জন্য আপনি অর্গান ওয়াইজ দেখতে পারেন যে কোন অর্গানে ইনভলভ হয়েছে, কতটুকু ইনভলভ হয়েছে, ম্যাগনিটিউড অফ প্রবলেম কতটুকু, সেটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। আর দিয়ে যেটা হচ্ছে হোস্ট রেসপন্স, আপনি সবার কিন্তু সেপসিস যে ইনফ্লামেটরি যে ক্যাসকেড সবার কিন্তু হবে না। হোস্ট রেসপন্স কিন্তু এক একজনের এক এক রকম, কারো অ্যালার্জি থেকে অ্যানাফাইলেকটিক শক হয়ে যাচ্ছে, তার এক্সাজারেটেড হোস্ট রেসপন্স হচ্ছে, কারো সাইটোকাইন স্ট্রম হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে অনেক পেশেন্টের ডেঙ্গু হচ্ছে, কোভিড হচ্ছে, সবাই কিন্তু শকে যাচ্ছে না। তার মানে হচ্ছে হোস্ট রেসপন্স কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ, এক একজনের এক এক ধরনের হোস্ট রেসপন্স হয়। আর ও দিয়ে যেটা হচ্ছে যে আপনার অর্গান ডিসফাংশন। তার মানে আপনি যদি চারটা শব্দ মনে রাখেন, যে PIRO, প্রিডিসপোজিং ফ্যাক্টর, ইনফেকশাস ইনসাল্ট, হোস্ট রেসপন্স, আর অর্গান ডিসফাংশন, যেটা আমরা আগে বললাম, সেগুলো যদি খুব কুইক বেড সাইডে পিক করা যায়, তাহলে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। যেমন আরো কিছু জিনিস উনি বলেছেন, যেটি যে আপনার অর্গান ডিসফাংশন ছাড়াও কোন পেশেন্টগুলো রেড ফ্ল্যাগ সাইন আছে, সেপসিস বান্ডেল যেগুলো আছে, 5-6টা 6 যে সেপসিস বান্ডেল, সেগুলো যদি আপনি বেড সাইডে মনে রাখেন অথবা ওয়ার্কেবল আপনার ডেফিনিশনের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু আপনার ম্যানেজমেন্ট করবার জন্য খুবই সহজ হবে জিনিসগুলো। এখন কারো হঠাৎ করে দেখলেন যে আপনি রেড ফ্ল্যাগ সাইন, খুব কঠিন কিন্তু কিছু না। আপনি দেখলেন একটা পেশেন্টের পালস রেট মোর দেন 125, 130 পালস রেট হয়ে গেল, তার রেসপিরেটরি রেট মোর দেন 25 হয়ে গেল, দিজ আর রেড ফ্ল্যাগ সাইন ইন সেপসিস। আপনাকে বড় বড় ইনভেস্টিগেশন করতে হবে, অনেক কিছু লাগবে, অনেক বড় মনিটরিং লাগবে, ইনভেসিভ লাগবে, নট নেসেসারিলি। Bedside, very, very simple tools you can use, and you can quickly reach a diagnosis. Because one thing you must remember, not all the septic patient will present typically. Many of the patient will not have fever even. 10 to 15% septic patient এর জ্বর থাকবে না, even predisposing ভাবে আপনি বুঝতে পারবেন না, all on a sudden তারা কিন্তু শকে চলে যাবে। তো এই পেশেন্টগুলোকে বেড সাইডে কুইক যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, সেপসিস থেকে এসে যখন রিফ্র্যাক্টরি সেপসিস হয়ে যাবে, রিফ্র্যাক্টরি শকে চলে যাবে, তখন আপনি ফ্লুইড রেসপন্স করলেও কিন্তু পেশেন্টের লাভ হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাকে ফ্লুইড ম্যানেজমেন্ট করবার সময় কিন্তু একটা জিনিস খুব প্রপারলি খেয়াল করতে হবে, পেশেন্টের অ্যাসোসিয়েটেড পালমোনারি এডিমা রয়েছে কিনা, পালমোনারি এডিমা প্রেজেন্ট অর নট। আপনি পালমোনারি এডিমা রয়েছে, শকের পেশেন্ট, আপনি ফ্লুইড দিয়ে দিলেন, এটা তো ইউ আর ডুইং হার্ম টু দ্য পেশেন্ট। তার মানে আপনাকে সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখা, পালমোনারি এডিমা প্রেজেন্ট অর নট, হাউ ইউ জাস্ট টু গিভ দ্য পেশেন্টস ফ্লুইড, সেন্ট্রাল ভেনাস প্রেশারটাকে আপনাকে মনিটর করা। কারো কোনো পেশেন্টের লাগবে আয়োনোট্রপ, কারো লাগবে হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, কারো দরকার হবে অ্যান্টিবায়োটিক। তো পেশেন্ট আসা মাত্র আপনাকে প্রপার অ্যাসেসমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আপনি পেশেন্ট আসার পরে শকের কারণটা আপনি খুঁজে ফেলে প্রথমেই কিন্তু আপনাকে যেটা করা উচিত, যে তার ভাইটালস গুলি দেখে, তার আইভি চ্যানেল ওপেন করে, তার ইনফেকশাস এজেন্টগুলি খুলবার জন্য কালচার পাঠিয়ে দিয়ে তাকে রিসাসিটেট করা, ফ্লুইড দেয়া, দেন ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যান্টিবায়োটিক, দেন আদার পার্ট অফ দি ম্যানেজমেন্ট, অর্গান ডিসফাংশন হয়েছে কিনা। এইভাবে টোটালিটি যে একটা পেশেন্টকে যদি খুব আর্লি ম্যানেজ না করা যায়, আর সেই পেশেন্টটা যদি ইরিভার্সিবল অর্গান ফেলিউরে চলে যায়,
তখন আপনি যত কিছুই করেন ইউ আর নট এবল টু সেভ দ্য পেশেন্ট, এবং সেপসিসে অনেক পেশেন্ট মারা যাচ্ছে। এই জন্য আমাদের কিন্তু ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সাইন, যেটা নিউজ বলে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু নিউজ আছে যেটাকে বলা হয় আপনার ওদের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সাইন। আমরা যদি নিউজটা কিন্তু খুব সহজ কিছু ক্লিনিক্যাল প্যারামিটার্স, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এখনো আমাদের ন্যাশনাল গাইডলাইনে বা আমাদের যে পলিসি লেভেলে আমাদের কোনো নিউজ বা অন্য কোনো কিছু কিন্তু আমরা অ্যাড করতে পারিনি। এই জিনিসগুলো খুবই জরুরি। আজকের প্রেজেন্টেশনটার দুইটা পার্ট আমি বলবো। একটা হচ্ছে যে এই জিনিসটাকে অ্যাওয়্যার করা, শকটাকে আর্লি আইডেন্টিফাই করা, শকের প্রপার ম্যানেজমেন্ট দেয়া, যেই ডিজিজটা পটেনশিয়ালি ট্রিটেবল সেই ডিজিজটাকে পটেনশিয়ালি ট্রিট করবার জন্য কম্পিটেন্ট ক্লিনিশিয়ান তৈরি করা উচিত, ক্যাপেবল ক্লিনিশিয়ান তৈরি করা উচিত। কম্প্রিহেন্সিভ চিকিৎসক আমাদের দেশে এখন খুবই প্রয়োজন, যারা এই টোটালিটিস নিয়ে চিন্তা করবে এবং পেশেন্ট ম্যানেজ করবে। I think this is a very time demanding and excellent presentation from Professor Obed Amin. And here is our mentor, Professor M.A. Faiz, who is chairing the session, যিনি আসলে বাংলাদেশের কম্প্রিহেন্সিভ কেয়ারের জন্য নিরন্তর যুদ্ধ করে যাচ্ছেন। কমপ্লিট একটা ফিজিশিয়ান তৈরি করবার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন, কমপ্লিট ফিজিশিয়ান তৈরি করবার উনি চেষ্টা করছেন। আজকে আমরা একটা জিনিস খুবই দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি যে ডেপথ অফ নলেজ অ্যান্ড ওয়াইডথ অফ নলেজ একসঙ্গে না যাবার ফলে আজকে যে ফাউন্ডেশন আমরা তৈরি করছি সেগুলো কিন্তু ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উই মাস্ট অ্যাক্ট টুগেদার, যেখানটায় আমরা ডেপথ অফ নলেজের পাশাপাশি ওয়াইডথ অফ নলেজটাকে একই সঙ্গে যদি বৃদ্ধি করতে পারি, তাহলে দ্যাট উইল ক্রিয়েট এ ভেরি গুড ব্রিজিং and country will get many good clinician like Professor Obed Amin and Professor M.A. Faiz. এটা দেশের জন্য এখন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। Today's presentation was really eye-opening and I must congratulate my friend for his ever very good presentation. He's always a very good presentation. Today's one was really exceptional. Congratulations, Professor Obed Amin, for your brilliant presentation. And we'll be listening to the questions if comes there. And thank you indeed for inviting me as a panel today. Thank you. Thank you very much, sir, for excellent panel discussion. আসলে রোবেদ স্যারের প্রেজেন্টেশনকে আপনি যেভাবে সাপ্লিমেন্ট করেছেন, আসলে আজকের প্রেজেন্টেশনটা আরো রিচ হয়েছে এবং সবাই আর অনেক কিছু শিখেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মাত্র 3টা কোশ্চেন নিব। ফার্স্ট একটা লাইভ কোশ্চেন, ডক্টর মুরাদ। ধন্যবাদ স্যার, আমি সরাসরি আপনার ছাত্র। আমার এখনো মনে আছে আপনি স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট অফ অ্যাজমা আমাদেরকে পড়িয়েছিলেন, সেটা আমার এখনো মনে আছে। আজকে আপনার অসাধারণ প্রেজেন্টেশন, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমার ছোট দুটি প্রশ্ন আছে, যদি আমি ভুল করে না থাকি স্যার। আপনার প্রেজেন্টেশন আপনি পালস প্রেশার একটা কথা বলেছিলেন। তো একটা পেশেন্ট যদি এরকম হয় যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন নিয়ে আছে, সে আগে থাকতে ডায়াগনোসিস কেস অফ আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এবং সেই পেশেন্টটা যদি শকে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি পালস প্রেশার আমাদেরকে কনফিউজ করবে কিনা, এক। আর দ্বিতীয় হচ্ছে স্যার, আমরা আরেকটা জিনিস জানি যে টক্সিন মেটেরিয়াল থেকেও শক হয়, টক্সিক শক যেটাকে আমরা বলি। আবার ডেঙ্গুতেও আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম। তাহলে সেইটাকে আমরা নর্মাল শক থেকে বা সেপটিক শক থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবো খুব সহজে স্যার? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর মুরাদ। আমি বলবো যে ইয়েস, আমি কতগুলা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ শক জিনিসটাকে অত অ্যাড্রেস করিনি। আমি বলবো যে থিঙ্ক অ্যাবাউট 3 থিংস। একটা হচ্ছে যে ফ্র্যাঙ্ক শক, আমরা যেটা আলোচনা করলাম এটা কিন্তু ফ্র্যাঙ্ক শক, যেখানে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার লেস দেন 65। কিন্তু এর বাইরে আরো দুটো শক আছে। একটা শককে বলা হচ্ছে আপনার রিলেটিভ শক, অথবা বলা হচ্ছে আপনার আন্ডারনিথ শক, যেটা ডক্টর মুরাদ বলার চেষ্টা করেছেন। মনে করেন যে আপনি একটা ক্লিনিকের যেগুলো দেখেন, উনি হাইপারটেনসিভ, রেগুলার ওনার 170-100 ব্লাড প্রেশার থাকে, উনি 4টা অ্যান্টিবায়োটিক ড্রাগ খান এবং প্রায় সময় 160-90। এখন আপনি করলেন কি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অথবা ওয়ার্ডে, যখন রোগীটা দেখলেন ইউ ইজ ডুইং ফ্যান্টাস্টিক, 120-70 ব্লাড প্রেশার, কিন্তু উনি কোনো ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেনই না, তাহলে এটা কি হলো? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনার এক্সিস্টিং অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু সেট করে রেখেছিল ওনাকে অ্যারাউন্ড 150-90, 160-90। যখনই তাকে কোনো একটা আন্ডারনিথ এটিওলজিক্যাল কারণে শকে চলে আসবে, তখন ব্লাড প্রেশার আপনার কাছে রেকর্ডিং হতে পারে 120-70, বাট হি মে বি ইন স্টক। তখন আমি বলবো যে আপনাদেরকে দেখতে হবে এডিশনাল পয়েন্ট অফ অর্গান, বিশেষ করে ল্যাকটেট। এবং এই ল্যাকটেট কিন্তু গাইড, আমি একটা জিনিস বলি, ল্যাকটেট মানেই কিন্তু সেপটিক শক নয়। ল্যাকটেট ইন্ডিকেট করে টিস্যু পারফিউশন হচ্ছে না, এবং সেটা যে কোনো শকে হতে পারে। যখন আমরা সেপটিক শকে ল্যাকটেট দেখি, এটা প্রগনোসিসকে বুঝায় যে কতটুকু খারাপ হবে। সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অনেক ক্ষেত্রে রিলেটিভ শকও হতে পারে। আর আরেকটা হচ্ছে এটাকে বলে সেপটিক ইন্ডেক্স, মানে হার্ট রেট আপনি ডিভাইডেড বাই সিস্টোলিক ব্লাড প্রেশার যদি মোর দেন 1 হয়, তাহলে সেটাও কিন্তু পার্ট অফ শক।
যেমন ধরেন একজন বয়স্ক লোক, উনাকে দেখলেন আপনি 140 পালস আসছে অথবা ওনার হার্ট রেট 140, কিন্তু ওনার ব্লাড প্রেশার 100। এই যে ডিফারেন্সটা হয়ে গেল মোর দেন 1, দিস ইন্ডিকেট দ্য পেশেন্ট উইল বি ইন শক। ঠিক একই কন্ডিশনটা কিন্তু আপনি 20 বছর একটা ইয়াং লেডিকে পাবেন না, অ্যাজ বিকজ ওর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ফ্রাইটিস হতে পারে, বারে বারে বাথরুমে হাঁটা যাওয়া করছে, হার পালস মেবি 140 এবং সিস্টেমিক ব্লাড প্রেশার 100 থাকতে পারে। তাহলে কনটেক্সট অফ ক্লিনিক্যাল ইস্যু ইন্ডেক্স গুলো যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর সেকেন্ড যে কোশ্চেনটা বলেছে টক্সিন ইন্ডিউস, যেগুলো এগুলো এখন ধরেন ব্যাকটেরিয়া, ভাইরাস অত ডিফারেন্ট ইনফেক্টিভ অর্গানিজম যাই থাকুক না কেন, সবই কিন্তু যেগুলো রিলিজ করে, দিস ক্যান বি অলসো ডাইভার্ট টু দ্য পার্ট অফ টক্সিন। এগুলোকে একসময় টক্সিন বলা হতো, এন্ডোটক্সিন নাম ছিল, এবং এন্ডোটক্সিক শক বলা হতো। সো দ্যাট উইল বি covered on the part of যেটা আমাদের কবি সাহেব বলেছেন সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স রিলেটেড, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ডায়াস্টোলিক ব্লাড প্রেশার রিলেটেড শক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি অনেক কোশ্চেন আসছে, আমি শুধু 2-3টা কোশ্চেন নিয়ে স্যার শেষ করে দিব। স্যার আপনি যদি মানে সংক্ষেপে অ্যান্সার দিয়ে দিয়েন স্যার, তাহলে কত 2-3টা কোশ্চেন নেওয়া যাবে। স্যার ফার্স্ট কোশ্চেন, স্যার হাউ ওয়ার দ্য ডেফিনেশনস অফ সেপসিস সিনড্রোমস এস্টাবলিশড? সাথে আরেকটা কোশ্চেন আছে, হোয়াই ইজ অক্সিজেন আপটেক লিমিটেড ইন সেপসিস অর সেপটিক শক? আচ্ছা, একটা হলো যে ডেফিনিশনস যেগুলা যখন করা হয়েছিল, এটা আমি বলবো যে সেপটিক শকের জন্য কিন্তু সার্ভাইভাল সেপসিস ক্যাম্পেইনই ছিল। এই সার্ভাইভাল সেপসিস ক্যাম্পেইন একেবারে এখন তো থার্ডটা চলে আসছে, ওখানে প্রথম থেকেই আসলে ডিফাইন করার চেষ্টা করা ছিল কিভাবে আসলে শককে ডিফাইন করা যাবে। এবং এক্ষেত্রে চেয়ারপারসন স্যার আমাদেরকে বলেছেন, দেখেন এটা কিন্তু ইটস নট ইজি, এবং আজ বিকজ আপনি কোন একটা ডেফিনেশনের মাধ্যমে আন্ডারনিথ এটিওলজিগুলোকে বুঝাতে পারছিলেন না। এই জন্য দেখবেন সেপটিক 1 এবং 2 এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াকে অলওয়েজ অ্যাড্রেস করা হয়েছে, এবং রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে যে না, ব্যাকটেরিয়া থেকে বাইরে এসে ভাইরাসে, ফাঙ্গাসেও সেখানেও কিন্তু শকগুলো ডিফাইন করা হচ্ছে। এবং আপনারা দেখেছেনও যে কোভিড-19 একটা ক্রিটিক্যাল ইলনেসের ক্রাইটেরিয়া ছিল শক। তার মানে ভাইরাস যে শক করতে পারে এটার একটা এক্সাম্পল হচ্ছে সেটা। এবং সেখানে তখন ওরা দেখেছে যে না, কতগুলো ডিফাইন্ড প্যারামিটার যদি আমরা রাখতে পারি তাহলে সেটাকে হয়তো ডিফাইন করে আমরা সেপসিস অথবা শক বলতে পারবো। এই জন্যই SIRS চলে আসছে, সেখানে কিছু নাম্বার আছে, সেই নাম্বার থেকে একটা স্ক্রিনিং হবে। সেই স্ক্রিনিং হওয়ার পরে সবার আগে দেখতে হবে যে ওই স্ক্রিনিং এর সঙ্গে আপনার কোনো সোর্স আছে কিনা। ইফ ইউ ডু নট হ্যাভ এনি সোর্স, ইউ ক্যানট হ্যাভ এনি সেপসিস। সেই সোর্সটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন, অথবা আইডেন্টিফিকেশন পরেও হতে পারে। দ্যাট শুড বি ডিফিনিশনস ক্রাইটেরিয়া। এবং পরবর্তীতে সিভিয়ার সেপসিস চলে আসছে, যেখানে অর্গান ডিসফাংশনে, যেটা কবি সাহেব অত্যন্ত সুন্দর করে বলেছেন যে বিভিন্ন অর্গানগুলো আসলে ডিসফাংশন হতে পারে, সেটা যদি সেপসিসের সঙ্গে থাকে দ্যাট ইজ সিভিয়ার সেপসিস। এবং লাস্ট অফ অল, এই একটা পোর্শন সবাই কিন্তু আসলে শকে যাবে না, তাদের একটা পোর্শন সেপটিক শকে চলে যেতে পারে, যেটাকে ডিফাইন করতে গেলে আসলে আপনার মিন আর্টেরিয়াল প্রেশার লাগবে, NH should be less than 65। এইভাবে আসলে ডেফিনিশনটা করা হয়েছে আর কি। স্যার সাথে অক্সিজেনের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা অক্সিজেনের কোশ্চেনটা ছিল এরকম, স্যার হোয়াই ইজ অক্সিজেন আপটেক লিমিটেড ইন সেপসিস অর সেপটিক শক? ওকে, এখানে অনেকগুলো বিষয় আছে অক্সিজেন আপটেক যেগুলো আছে। কারণ আপনি যখন অর্গান ডিসফাংশন করবেন, ইটস নট এ জাস্ট এ সিঙ্গেল অর্গান ইস্যু, এটা মাল্টি অর্গান হতে পারে। এই জন্য যখন অ্যাডভান্স সেপ্টিসিমিয়া হয় তখন কিন্তু মাল্টি অর্গান ফেইলিওর, ডিসফাংশন হয়ে যায়। এবং আপনি শুধুমাত্র যে অর্গান ইনভলভমেন্ট মানে কিডনি এবং লিভারকে করছেন তা না, ইউ আর অলসো ইনভলভিং দ্য রেসপিরেটরি সিস্টেম, এবং ইউ আর অলসো ইনভলভিং দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই জন্য শককে রিভার্ট করার সময় ফ্লুইডস, অ্যান্টিবায়োটিক্স, ভ্যাসোপ্রেসিং, ড্রপস এগুলো দেওয়ার পরও চিন্তা করতে হয় যে এডিশনাল অর্গানকে সাপোর্ট দিতে হচ্ছে কিনা। এবং সেই জন্য আমি বলবো, যখন আপনি রেসপিরেটরি সিস্টেমকে ইনভলভমেন্ট করে ফেলবেন, অবভিয়াসলি ইনভলভমেন্ট অফ অক্সিজেন আপটেক কম হবে সেক্ষেত্রে। আচ্ছা, রোল অফ ল্যাকটেট? রোল অফ ল্যাকটেট আমি আগেও বলেছি, ল্যাকটেট ইজ নট স্পেসিফাইড টু দ্য পার্ট অফ সিভিয়ার সেপসিস। ল্যাকটেট ইন্ডিকেটস দ্য পেশেন্ট হ্যাজ গট পুয়ার পারফিউশন টু এনি টিস্যু। সেটা যদি হাইপোটেনসিভ শকের জন্য হয় তাহলেও আপনি ল্যাকটেট বাড়বে, যে কার্ডিওজেনিক শকের কারণে টিস্যু পারফিউশন কম করে রাখেন দীর্ঘ সময়, ল্যাকটেট বেড়ে যাবে। তাহলে সিভিয়ার সেপসিসের সমস্যা হচ্ছে এই ল্যাকটেটের মার্কার দেখে আপনি বুঝতে পারবেন যে তার আউটকামটা কি হবে। আমি একটা উদাহরণ দিয়ে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন, একটা রোগী আপনার কাছে আসলো, এই পেশেন্টে ক্রিটিনিন 1, আরেকটা পেশেন্ট ক্রিটিনিন 1, দুইজনের সেপসিস হয়েছে। এখন আপনি ক্রিটিনিন আবার রিপিট করলেন, একটা আসলো 1.7 আর একটা আসলো 7.7, কোনটা বেশি খারাপ? ইটস ভেরি ইজি, তাই না? তখন আপনি বললেন যে বাঁ হাতে 7.7টা খারাপ। ঠিক এরকম ভাবে দুইটা পেশেন্ট আপনার কাছে আসলো, ম্যাপ দুজনের 85, দুইজনের সেপ্টিসিমিয়া হয়েছে। এখন আপনি যখন ফ্লুইড দিলেন, একজনের হয়ে গেল 67, আটজনের হয়ে গেল 87, কোন রোগীটা খারাপ?
67, তাই না? তাহলে দেখেন এই যে মেজারমেন্ট গুলো আমাদেরকে বুঝাচ্ছে যে পেশেন্টের সিভিয়ারিটি কেমন, তার প্রগনোসিসটা কেমন হবে। এই প্রগনোসিসটাকে ডিফাইন করে নাম লেখাটা হচ্ছে সোফা বুঝতে পারছে যে রোগীটা আসলে কতটুকু খারাপ, কত ডিগ্রি মাত্রায় খারাপ, এটা কিন্তু সোফা খুব ভালোভাবে বুঝাই ফেলছে। থ্যাংক ইউ। আচ্ছা, সেরাম কর্টিসল লেভেলের কথা আপনি বলেছিলেন স্যার। ওকে, কর্টিসল আমি বলেছিলাম যে একটা জায়গায় এসে সিরিয়াস আপনি শকে হাইড্রোকর্টিসন অথবা কর্টিসল লেভেল দিয়ে গিয়ে, তার কারণ যে পেশেন্টগুলো অর্গান ডিসফাংশন হয়, একটা লার্জ ইনফাংশন হচ্ছে এডিসন, আই মিন দ্য গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এবং অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ফর দ্য টাইম বিং অফ শক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ স্পেশালি যদি সেপ্টিসিমিয়া হয়ে থাকে। সেজন্য এই ট্রানজিয়েন্ট ডিসফাংশন হয়ে যাওয়ার কারণে অনেকগুলো রোগীরই কিন্তু আপনি দেখবেন এডিসোনিয়ান ক্রাইসিসের মতো ডেভেলপমেন্ট করে, তাদেরকে আপনি হাইড্রোকর্টিসন অথবা কর্টিসল দিয়ে এডিশনাল শক থেকে রিভার্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরো আসলে প্রচুর কোশ্চেন আছে, কিন্তু আমরা আজকের কোশ্চেন দিব না। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের আজকের অন্যতম অর্গানাইজার, বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজের প্রেসিডেন্ট প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যার। ইসমাইল পাটোয়ারি স্যার যদি কিছু বলেন। পাটোয়ারি স্যার কি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে রবিদের এটা এক্সেপশনাল একটা প্রেজেন্টেশন। আমরা তো এখন কোভিড এরাতে মেইনলি আমাদের জুম মিটিং এ এবং অন্যান্য ভাবে সংযুক্ত থাকার চেষ্টা করতেছি, কিন্তু এই ব্ল্যাকবোর্ড প্রেজেন্টেশন লাইক এ টিচার মনে হচ্ছে আমরা এখানে উই আর এনজয়িং ভেরি মাচ, যে টিচার যেভাবে ব্ল্যাকবোর্ডে সবকিছু ইন ডিটেলস একবারে প্রথম প্যাথোফিজিওলজি থেকে শুরু করে যেভাবে প্যাথোফিজিওলজি বেসড ট্রিটমেন্ট যেভাবে উনি অ্যাড্রেস করেছেন, এটা আমার মনে হয় টিচার এবং স্টুডেন্টদের জন্য এটা খুবই কার্যকরী একটা ইফেক্টিভ ওয়ে অফ লার্নিং। এটা খুবই ভালো। যদি ভবিষ্যতে আরো বেশি এটাকে অ্যাড্রেস করা যায় তাহলে ভালো। আমি আশা করব যে এই প্রেজেন্টেশনই একটা বুকলেট হিসাবে, যেমন আজকে আমরা সকালের সেশনে যেভাবে এইটা বুকলেট সেরেমনি করলাম, এই বিষয় শক ম্যানেজমেন্টও একটা ছোট একটা বুকলেট যদি হয়, তাহলে আমাদের যারা ইতে আছেন আর কি, ফ্রন্ট লাইনে যারা আছেন, ম্যানেজমেন্টের জন্য সুবিধা হবে। বিশেষভাবে আমাদের ওই যে আইসিইউ সেটিংস এ, বিশেষভাবে কোভিড ম্যানেজমেন্টে এরা কিন্তু খুব মিসম্যানেজড হচ্ছে। তো সেই হিসাবে এই প্রেজেন্টেশনটা সেখানে খুব কার্যকরী ভূমিকা পালন করবে। তা আমি রবিদকে খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সমস্ত বিজি শিডিউল সহ আজকের এই প্রেজেন্টেশনটা যদিও লেট হয়েছে করতে পেরেছেন। সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় ফয়েজ স্যারও আজকে খুব বিজি শিডিউল ছিল, সে চিটাং থেকে সকালে এসে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আবার এখানে এসেছেন, অনেক ব্যস্ততার মাধ্যমে এখানে এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করেছেন, সেজন্য ওনাকেও ধন্যবাদ। আর এখানে আহমদুল কবির তো ফিজিক্যালি সে মানে প্রথম থেকে প্রেজেন্ট ছিলেন, এই জন্য আহমদুল কবিরকেও ধন্যবাদ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেজেন্টেশনে সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। বিফোর গোয়িং টু আওয়ার চেয়ারপারসন, একটা কোশ্চেন একটু আমাদের লাইভ থেকে করি স্যার। ডিসকন্টিনিউশন অফ অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সেপসিসে যদি আপনি একটা লাস্ট একটা কমেন্ট দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোশ্চেন। আই মিন বলে অ্যান্টিবায়োটিক্স তো মিসইউজ আমরা করেই যাচ্ছি অনেক। আমি বলবো যে দেয়ার আর মেনি এভিডেন্স অ্যাবাউট দ্য অ্যান্টিবায়োটিক্স, বাট লাস্ট যে এভিডেন্সটা আছে 5 days ভার্সেস 14 days of spectrum of the antibiotics, it has been found to have similar efficacy, especially in the context of the developed country. যদিও আমাদের ডেভেলপিং কান্ট্রিতে এই ধরনের স্টাডিগুলো নাই, কিন্তু এগুলো করার প্রয়োজন আছে, বিকজ ইট হ্যাজ বিন শোন দ্যাট উইথ এ সিমিলার এফিকেসি, অর্থাৎ 5 দিন আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে বন্ধ করে দিয়েছেন অথবা 14 দিন দিয়েছেন, তাদের আউটকাম কিন্তু একই রকম হচ্ছে, শর্ট অ্যাজ দ্য সেম টাইম দ্য লং টার্ম আউটকাম। আমি বলবো যে অ্যান্টিবায়োটিক যখন আমরা চুজ করবো, ইউ অলওয়েজ ট্রাই টু চুজ ব্রডার ওয়েন দ্য পেশেন্ট ইজ সিভিয়ারিটি। একটা রোগীর এম্পিরিক্যাল সিভিয়ারিটি ইন্ডিকেট করে কেন আপনি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চুজ করবেন। তাহলে যখন আমরা শুরু করব, উইল বি ভেরি ব্রড, ধীরে ধীরে কিন্তু আমরা ন্যারো হয়ে আসতে হবে। তার মানে আমরা যে ব্রড স্পেকট্রাম 2টো অ্যান্টিবায়োটিক 3টে অ্যান্টিবায়োটিক দিলাম, এটা দিয়ে যে ক্রমাগত চালিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। বলা আছে যে ইউ স্টার্টেড ভেরি ব্রড and make it narrow as the days goes long, কারণ days goes long যখন হবে তখন আপনি ইনফেকশন সোর্স যেটা আমি বললাম এটা আইডেন্টিফিকেশন হয়ে যাবে। যদি এমন হয় যে আপনার ইন্টা অ্যাবডোমিনের একটা সেপসিস অথবা অ্যাবসেস আছে, কোথাও একটা অ্যাবসেস আছে, ওটাই সোর্স, ইউ জাস্ট ড্রেন ইট অফ, তখন আপনার অ্যান্টিবায়োটিক ন্যারো হয়ে যাবে। সিমিলারলি কোনো একটা ফোকাল ইনফেকশন আছে, তাহলে আপনি স্পেসিফিক ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে চলে আসতে পারবেন, সো দ্যাট ইউ ক্যান স্টপ ইট।
পাশাপাশি আমাদের ইউরিন, ব্লাড এবং কালচার করে গিয়ে আইডেন্টিফিকেশন করার পদ্ধতিগুলো তো আছেই। এটা ছাড়াও আরো অনেক ধরনের টিওলজিক্যাল ইনভেস্টিগেশন কিন্তু সেপ্টিসিমিয়াতে করে। আমি এখানে ডিটেলে যাই নাই, আই জাস্ট গো ফর দ্য অ্যাপ্রোচ অফ দ্য শক, দ্যাটস ইট। আর একটা জিনিস বলবো যে আমরা যখন অ্যান্টিবায়োটিক্স গুলো দিই, আমরা সব প্রথমেই যেন খেয়াল না করে থাকি যে একসঙ্গে ডুয়েল এবং ট্রিপল অ্যান্টিবায়োটিক গুলো যেন আমরা অ্যান্টিবায়োটিক একটা ল্যাডার আছে, ওই ল্যাডারটা যেন ফলো করি। উই স্টার্টেড ফ্রম দি লো। আপনি যদি সিঁড়িতে প্রথমেই উপরে উঠতে পারবেন না, কিন্তু একটা ধাপে ধাপে করে উঠাতে হবে। ওই ধাপগুলোকে গ্রাম পজিটিভ নেগেটিভ এভাবে ভাগ করা আছে। উই ক্যান স্টার্ট ইট উইথ ভেরি স্লো অ্যান্ড দেন গো ফর দ্য হায়ার অ্যান্টিবায়োটিক। এখন আমরা যদি প্রথমেই লিনোজোলিড এবং ভ্যাঙ্কোমাইসিনকে লেখা শুরু করি কিন্তু পেনিসিলিন অথবা অ্যামোক্সিলিনকে অ্যাড্রেস না করে, তাহলে সেটা সঠিক হবে না। এই জন্য আমি বলবো যে লেটস ফলো দ্য অ্যান্টিবায়োটিক ল্যাডার, প্রিন্সিপলস অফ অ্যান্টিবায়োটিক যেটা সেটা যদি আমরা ফলো করি আমাদের জন্য ভালো হবে, বিকজ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইজ ওয়ান অফ দ্য 10th biggest threat of the humanity. এটা WHO ডিরেক্টর জেনারেল স্যার নিজেই বলেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকের প্রেজেন্টেশনে যদি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো পয়েন্ট যদি নোট করি, স্যারের লাস্ট পয়েন্টটা, কারণ আমাদের এখন যেটা হয় আমরা অ্যান্টিবায়োটিক একদম শুরু করি হাই থেকে, দেখা গেল যে আমরা এরকম সেপটিক শক বা যে কোনো সিভিয়ার ইনফেকশন বা যেটাই পাই একদম হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক 2-3টা প্রথমেই দিয়ে দিই, আসলে ল্যাডারটা ফলো করি না। রোবেদ স্যারের একটা খুব ভালো টকও আছে অ্যান্টিবায়োটিক ল্যাডারের উপর, এটা ইউটিউবে আছে, আপনারা একটু দয়া করে দেখবেন, কারণ এটা আসলে রিকোয়েস্টই করছি, এটা একটু দেখবেন, কারণ মানব সম্প্রদায়কে ঝুঁকিতে ফেলার আসলে আমাদের কারো অধিকার নেই। আমি আজকে অর্গানাইজার বিডি ফিজিশিয়ানস এবং বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের টাইম শিডিউল বিপর্যয়ের পরেও যেভাবে সারা বাংলাদেশ থেকে হাজারো ফিজিশিয়ান দেখেছেন, সবাইকে কংগ্রেচুলেশনস। এবং অনেক কোশ্চেন ছিল, কিন্তু আসলে যেহেতু আমরা এখনো অনেকে লাঞ্চ করিনি, সবার পেটে কিছু খিদাও আছে, তো আমরা আর কন্টিনিউ করতে পারছি না। এবং আজকে অবশ্যই আমরা উই মাস্ট কংগ্রেচুলেট এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড ইসরায়েল ম্যাপস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন। আমি আর কথা বাড়াবো না। এবং আমাদের বাংলাদেশ মেডিকেল সেক্টরে এবং সত্যিকারের মানে একজন লিজেন্ড এবং যার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ফর দ্য নেশন, এটা এই জাতিকে সারা জীবন স্বীকার করতে হবে। এমনই এরকম একটা অসাধারণ সেশনে এরকম একজন অসাধারণ চেয়ারপারসন আমাদের মাঝে আছেন, প্রফেসর এম এ ফয়েজ স্যার। আমরা প্রফেসর এম এ ফয়েজ স্যার আজকে সেশনের চেয়ারপারসন হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, সবাইকে সম্মানিত করেছেন। আমি প্রফেসর এম এ ফয়েজ স্যারের কাছ থেকে আজকের সেশনের কনক্লুশন স্পিচ চাচ্ছি এবং তারপর আমাদের সেশনটি সমাপ্ত হবে। ধন্যবাদ ডক্টর এহসান। বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস কর্তৃক আয়োজিত আজকের এই লেকচার সেশন বলবো আমি এটাকে, কিনোট স্পিকার প্রফেসর রুবেদ আমিন, একই সাথে বিডি ফিজিশিয়ানস এর অন্যতম উদ্যোক্তা ডক্টর এহসান, বাংলাদেশ সোসাইটি অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস এর সম্মানিত চেয়ারম্যান প্রেসিডেন্ট প্রফেসর ইসমাইল পাটোয়ারি, বিজ্ঞ প্যানেলিস্ট প্রফেসর আহমেদুল কবির সহ যারা বিভিন্ন স্থান থেকে এই বক্তব্যগুলো শুনছেন, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বলবো যে আজকের এই বক্তব্যটা এটা একটা এক্সট্রাঅর্ডিনারি আউটস্ট্যান্ডিং বক্তব্য। বিষয়টা যদিও বা প্রথম দিকে মনে হচ্ছিল খুবই সিম্পল, মেডিকেল সায়েন্সে মেডিকেল ইমার্জেন্সি বলতে যে কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে মেডিকেল শক এটা একটা এক্সাম্পল। মেডিকেল কারিকুলামে কতগুলো বিষয় আছে যেগুলো শুরু হয় শেষ হয় না, অর্থাৎ একেবারে ফার্স্ট স্টেপ যদি ক্লিনিক্যাল সায়েন্সে ক্লিনিক্যাল মেডিসিনে কোনো বিষয় আসে, তার মধ্যে গ্রাজুয়েট কারিকুলামে বর্তমান বিএমডিসির যে কারিকুলাম আছে ওই কারিকুলামের কতগুলো অ্যাপ্রোচেস আছে। এই অ্যাপ্রোচগুলোর 20টার অধিক অ্যাপ্রোচ আছে, তার মধ্যে একটা হচ্ছে শক। এটা আমরা যখন থার্ড ইয়ারে ফার্স্ট প্রফেশনালের পরীক্ষার পরে যখন ফার্স্ট রাউন্ডে আমরা পড়াই তখন আমরা একভাবে পড়াই, আবার যখন
ফাইনাল পাস করার পরে যখন পোস্ট গ্রাজুয়েশন যখন করে, তখন আবার যখন পড়ে একই দিন একই শখ, তখন ভিন্নভাবে এটার উপলব্ধি করতে হয় যে এটার ব্যাপ্তি কত বড়। প্রফেসর রুবেদ আমিন অত্যন্ত সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এটা একটা বিশাল একটা বিষয়, যেটা স্টুডেন্টদের কাছে, গ্রাজুয়েট স্টুডেন্টদের কাছে মনে হতে পারে একরকম, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের কাছে মনে হতে পারে একরকম, ম্যাচিউরড ফিজিশিয়ানদের কাছে মনে হতে পারে একরকম। কিন্তু আজকের বক্তব্যটা যদি প্রফেশনাল বিভিন্ন স্টেজে যারা আছেন সবার কাছে কোনো না কোনো ভাবে এটা অত্যন্ত আবশ্যকীয় একটা বিষয়। কারণ শখ তো আমাদের হেলথ কেয়ার প্রফেশনালসদের মধ্যে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার্স আছে, ওরাও শখ ট্রিটমেন্ট করে, ম্যানেজমেন্ট করে বাই ম্যানেজিং কন্ডিশনস লাইক অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া বাই প্রোভাইডিং ফ্লুইডস অনলি। আবার একইভাবে একই শখ করোনারি কেয়ার ইউনিটে ওনারা ট্রিটমেন্ট করেন পেস মেকার দিয়ে কিংবা ডিসি কনভার্সন করে। আবার একই শখ দেখুন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ওনারা ট্রিটমেন্ট করছেন ইমিডিয়েট রেসপিরেটরি সাপোর্ট দিয়ে। আবার একই শখ এন্ডোক্রাইনোলজিস্টরা কিন্তু ট্রিটমেন্ট করছেন বাই ফ্লুইড রিসাসিটেশন ফলোড বাই সিম্পল স্টেরয়েড। আবার একই রকম ভাবে আমরা যদি দেখি এটা ইমার্জেন্সি রুমে যে এই শকের কারণে আমাদেরকে অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে, যেটা প্রফেসর রুবেদ বলছেন অ্যানাফাইলাক্সিস। আবার অন্যদিকে একই শকের ম্যানেজমেন্টের জন্য একেবারে খুব টার্গেটেড ব্রড স্পেকট্রাম অ্যান্টিমাইক্রোবিয়ালস দিতে হচ্ছে। প্রফেসর রুবেদ অ্যান্টিবায়োটিক বলতে গিয়ে আবার বলছেন যে অ্যান্টিমাইক্রোবিয়ালস, কারণ এখন একদিকে যেমন ব্যাকটেরিয়াল সেপসিস হতে পারে, আবার ভাইরাল ইলনেসের কারণে শক হিসেবে প্রেজেন্ট করে অ্যান্টিবায়োটিক এখানে কোনো ভূমিকায় রাখবে না, এখানে হয়তো ভিন্নভাবে ট্রিটমেন্ট দিতে হতে পারে। শক এটা এমন একটা কন্ডিশন, এটা একটা টাইট রোপের মতো, টাইট রোপ দিয়ে হাঁটার মতো। আপনি যদি খুব সাকসেসফুলি তাকে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে রুগীটা বেঁচে যাবে, সার্ভাইভ করে যাবে। আবার যদি এটা ম্যানেজ করা না যায় তাহলে রুগীটা আউটকাম উইল বি ওয়ার্স। এখন এটা ম্যানেজ করার জন্য অনেক বেশি পরীক্ষা না লাগলেও কিন্তু কতগুলি এসেনশিয়াল টুলস প্রয়োজন হবে। এই এসেনশিয়াল টুলস এর মধ্যেই কমপ্লিট ব্লাড কাউন্ট যেমন এসেনশিয়াল, ইসিজিও প্রয়োজন হতে পারে, ইকো প্রয়োজন হতে পারে, ইলেকট্রোলাইজ করা প্রয়োজন হতে পারে। আবার অন্যদিকে এই যে অনেক সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন প্রো বিএনপি থেকে শুরু করে ট্রোপনিন আই কিংবা আপনার বেজাল কোর্টিসল থেকে শুরু করে অন্য অনেক ইনভেস্টিগেশন করার প্রয়োজন হতে পারে। কিন্তু সব ইনভেস্টিগেশন তাৎক্ষণিক করতে হবে না, রুগী বেঁচে থাকলে যে ইনভেস্টিগেশন করবো, কাজেই রুগী বাঁচানোটা হবে প্রথম কাজ। এখন রুগী বাঁচাতে গিয়ে তার ইমিডিয়েট অনেক আমরা তো ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে, ক্লাসিক্যাল টিচিং হতে মেডিসিনে আমরা হিস্ট্রি নিই, ফিজিক্যাল এক্সামিনেশন করি, ইনভেস্টিগেশন করি, ম্যানেজমেন্ট করি। কিন্তু এটা এমন একটা কন্ডিশন, এখানে আপনার এই ওয়ান স্টেপ হেড হয়ে এটা কনগ্লোমারেশন অফ অল টুগেদার হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন একসাথে গোলমাল পাকিয়ে তাৎক্ষণিক ট্রিটমেন্ট শুরু করতে হবে। ট্রিটমেন্ট শুরু করলে রুগী বেঁচে থাকলে তো ইনভেস্টিগেশন। এই জন্য আমার মনে পড়ছে অনেকদিন আগে একটা রুগী বারবার অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া নিয়ে ভর্তি হয় এবং শক নিয়ে আসে। তো স্টুডেন্টরা যারা ডাক্তার যারা ট্রিটমেন্ট করছিলেন ওনারা বলছেন যে এটা অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। আমাদের কাছে প্রশ্ন হলো যে এই রুগীটা একজন 35 to 40 years ওল্ড লেডি, রিলেটিভ ইয়াং লেডি, উনি বারবার প্রেজেন্ট করছেন যে তিনবার বা চারবার হাসপাতালে ভর্তি হয়েছেন উইথ ট্রেভিয়াল হিস্ট্রি অফ ডায়রিয়া ফলোড বাই শক। তো এখন এই পেশেন্টটা শক ইট ওয়াজ কারেক্ট, ডায়রিয়া হয় এটাও কারেক্ট, রিকভারি হয় এটাও কারেক্ট। কিন্তু এখন আজকের প্রফেসর রুবেদের বক্তব্য শোনার পরে যারা শুনছেন তারা কিন্তু এটা এডিসোনিয়ান ক্রাইসিস আর কিছু বলবে না। আবার একই দিকে যে পিনাট খেয়ে যে রোগটা বারবার শক হচ্ছে তাকে কিন্তু এটা হিস্ট্রি নিয়ে যদি আইডেন্টিফাই করা যায় তার এই পার্টিকুলার ফুড অ্যালার্জেন আছে তাহলে ওইটা উইথড্র করলেই তার প্রিভেনশন অফ দি রেকারেন্স অফ দি সেফ ফেনোমেনন হতে পারে। কিন্তু আমাদের রিসোর্স লিমিটেড কান্ট্রির মধ্যে এই ধরনের জরুরি যেসব মেডিকেল কন্ডিশনস আছে এই কন্ডিশনগুলো
আসলে স্পেশালিটি বায়াসড ওয়েতে আমাদের ট্রিটমেন্ট করলে চলবে না। আমাদেরকে একটা হোলিস্টিক ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, এবং এটা তো আসলে কোনো বাউন্ডারি মানে না। এটা ইমার্জেন্সি রুম থেকে শুরু করে, উপজেলা হাসপাতাল থেকে শুরু করে, মেডিকেল কলেজ, স্পেশালাইজড ইনস্টিটিউটস, ইমার্জেন্সি রুম, সব জায়গাতেই শক পেশেন্ট ম্যানেজমেন্ট করা অত্যন্ত এসেনশিয়াল। কিন্তু এটা ক্লিনিক্যাল একুইপমেন্টশিপ ডেমনস্ট্রেশন করার একটা ওয়ান অফ দি বেস্ট প্লেস ইজ ম্যানেজমেন্ট অফ শক। আপনার ক্লিনিক্যাল একুইপমেন্টশিপ কিরকম ডেভেলপ করেছে তা নির্ভর করবে how efficiently you are managing a patient of shock in the perspective that has been demonstrated efficiently by Professor Rubed Amin in his 45 minutes lecture. I think this is a wonderful session to be attended, and I feel proud to have Professor Rubed Amin as one of my students, and I would like to congratulate Professor Rubed Amin for his wonderful deliberation, which will be remembered by our students, by our colleagues. Lastly, I was attending one session sometime in 1994 in Chattogram University. The oration was given by Professor Jamal Nazrul Islam, the then professor of mathematics. There was an institute on mathematical sciences in University of Chattogram. He was providing a lecture by only black and white, very long blackboard with chalk. It was mathematical formula, but most of the students were his disciple, who were doing PhD under the guidance of Professor Jamal Nazrul Islam. So I went there not to understand the topic, but to understand the way the presentation is being made. I was attracted not by the title, but by the environment where the lecture was provided. So I enjoyed the lecture in such a, I still remember that. And this is the recapitulation of the same type of oration today. The environment, the dignitaries in the table, and those who are listening from distance. And in this time, the difference is the board is not black. The write-up is not single colored. With the modern equipmentship, we are very fortunate to see a wonderful lecture in a wonderful place. We'd like to see repetition of these same events in coming days. So with these few words, I would like to thank everybody, particularly SKF, for giving us an opportunity to have this session here through the initiative of BSITD and VD physicians. With this, I would like to end here. Thank you much. Thank you very much indeed. Assalamu alaikum. Zoom off করে দেন।